সকালে গোসল করে স্কুলের জন্য রেডি হয়ে গেলাম। খাওয়া দাওয়া করে বসে আছি, আব্বু বলল, মেঘ চল, আজ তো আবার পরীক্ষা আছে। আজকে মনে হয় আমাকে ফেলাবে তোদের ক্লাসে। তাহলে তো ভালোই হলো, তুমি আমাকে বলে দেবে সব। বাপরে, পরীক্ষায় নকল আর বলে দিলে ভালো নম্বর ঠিকই পাবি, কিন্তু ভবিষ্যতে একটা চাকরির জন্য গেলে তোকে অনেক কিছু জিজ্ঞাসা করবে, তখন তুই কি বলবি? আব্বু, আমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞান দিয়েই আমাকে পরীক্ষা দিতে হবে। এইসব বলে আব্বুর সাথে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। আমি এবার ক্লাস 10-এ পড়ি। আব্বু হচ্ছে আমি যে স্কুলে পড়ি স্কুলের শিক্ষক। কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। আব্বু, আমি এখন ক্লাসে যাই। আচ্ছা যা, ভালো মতন পরীক্ষা দিবি আর কারোর সাথে ঝগড়া করবি না। ঠিক আছে আব্বু। আমি চলে আসলাম ক্লাসে। প্রায় 10 মিনিট পর পরীক্ষার ঘন্টা দিল। সবাই অপেক্ষা করে আছে কি আমাদের ক্লাসে পড়বে। দেখে নীলা ম্যাডাম আমাদের ক্লাসে পড়েছে। নীলা ম্যাম দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। ম্যাম পরীক্ষার পেজ দিতে শুরু করলো। পরীক্ষা দিচ্ছি, প্রায় 2 ঘন্টা পর আমার পরীক্ষা শেষ হলো। ম্যাম এই নেন। মেঘ, তুমি একটু পর আমার কেবিনে এসো তো। ম্যাম আমি তো বাসায় চলে যাব। কেন, কিছু দরকার আছে নাকি? 10 মিনিট পর এসো। ঠিক আছে ম্যাম। আমি পরীক্ষা দিয়ে চলে আসলাম বাইরে। গাছতলায় বসে আছি, এমন সময় বন্ধুরা এসে বলল, কি রে, মেঘা ম্যামের সাথে কি চলে তোর? আরে বেটা তেমন কিছু না, জানি না কেন ডাকছে আমাকে। দেখ কি বলে। যা, ম্যাম তোকে ডাকছে। ঠিক আছে যাচ্ছি। আমি চলে আসলাম ম্যামের কেবিনের সামনে। ম্যাম আসতে পারি? আসো মেঘ। আমি ভিতরে গিয়ে চেয়ারে বসে পড়লাম। ম্যাম কেন ডেকেছেন বলেন। তুমি কি কারোর সাথে রিলেশন করো? না ম্যাম, কেন? সত্যি করে বলো, করো কিনা। সত্যি ম্যাম, আমি কারোর সাথে রিলেশন করি না। ম্যাম আমার কাছে এসে বলল, মেঘ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ম্যাম এসব কি বলতেছেন? আমি আপনার অনেক ছোট, আপনার ভাইয়ের মতো। প্লিজ মেঘ, আমাকে ফিরিয়ে দিও না। আমিও ম্যামের উপর একটু দুর্বল ছিলাম, তাই মানা করতে পারি নাই। আমিও রাজি হয়ে গেলাম। আই লাভ ইউ টু ম্যাম। তুমি কি ফোন চালাও? না ম্যাম, কেন? রাতে কথা বলতাম তোমার সাথে। আচ্ছা আমি আপনার বাসার নিচে যাব, আপনি আইছেন। ঠিক আছে, এখন যাও। তুমি বেশি সময় থাকলে মানুষ সন্দেহ করবে। ঠিক আছে ম্যাম। আমি চলে আসলাম বাইরে। এসে দেখি আব্বু গাছতলায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কি রে মেঘ, কোথায় গিয়েছিলি? নীলা ম্যাম ডাকছিল একটু, তাই ম্যামের কাছে গিয়েছিলাম। কেন ডেকেছে? পরীক্ষা শেষ হলে তাদের বাড়িতে গিয়ে আমি আম পেড়ে দিয়ে আসতাম। ও আচ্ছা, চল তাহলে। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় আম্মু এসে বলল, কি রে মেঘ, তোর পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালো হলেই তো ভালো। এখন যা, গিয়ে ঘুমিয়ে থাক। আবার তো কাল পরীক্ষা দিতে যেতে হবে। সারা রাত না ঘুমিয়ে পড়িস। আম্মু। আমি 10 মিনিট টিভি দেখে চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে বইটা পড়তে লাগলাম। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সন্ধ্যায় ঘুম ভাঙলো আমার বোনের ডাকে। ভাইয়া, এ ভাইয়া, ওঠ না, সন্ধ্যা হয়ে গেছে, এখন ওঠ। উঠতেছি, তুই যা। না, আমি চলে গেলে আবার তুই ঘুমিয়ে যাবি। এর থেকে ভালো হবে তুই এখন উঠে ফ্রেশ হয়ে নিচে চল, তোর সাথে কথা আছে। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মারিয়া বসে রইল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম আমার রুমে। মারিয়া এখন তুই যা, আমি আসতেছি বইটা নিয়ে। ঠিক আছে ভাইয়া, আসো। মারিয়া নিচে চলে গেল। আমি বইটা নিয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু আব্বু কথা বলতেছে। আব্বু কি হয়েছে, তুমি কেন এত চিন্তিত? সামনের বছর থেকে আর চাকরি করতে পারবো না, আমার রিজাইন লেটার চলে এসেছে। ও আচ্ছা, তোমাকে টেনশন করতে হবে না, আমি আছি তো। সামনে বছরের প্রথম মাসেই আমি চাকরি খোঁজা শুরু করব। আচ্ছা ঠিক আছে। কি রে মেঘ, এখনো পড়তেছিস? এই নে খাবার খেয়ে তারপর ঘুমা। আম্মু তুমি রেখে যাও, আর একটু পড়া বাকি রয়েছে। আচ্ছা, আমি টেবিলে রেখে যাইতেছি, তুই খেয়ে নিস। ঠিক আছে আম্মু। আম্মু চলে গেল। আমি পড়াটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। ওর দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। হঠাৎ মনে পড়লো নীলা ম্যামের কথা। এই রে, ম্যামকে তো বলেছিলাম রাতে যাওয়ার জন্য, যা হয় নাই। কাল স্কুলে গেলে জানি কি বলে। যাই বলুক, সমস্যা নেই, বলে দেবো একটা কিছু। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে মারিয়ার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, এ ভাইয়া, ওঠ না, 8টা তো বেজে গেছে। খাবি কখন? আবার পরীক্ষা দিতে যাবি কখন? উঠতেছি, তুই যা। তুই আগে উঠ, তারপর যাইতেছি। আমি উঠে পড়লাম। ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া নেই, তাই আমি রেডি হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে বসে আছি আব্বুর সাথে স্কুলে যাবো বলে। কিছুক্ষণ পর আব্বু আসলো আর দুইজন হেঁটে হেঁটে চলে আসলাম স্কুলে। তুই ক্লাসরুমে যা, আমি পরে দেখা করবো নি একবার। ঠিক আছে আব্বু।
এই বলে যে নীলা ম্যামের কেবিনের সামনে দিয়ে যেতে লাগলাম, কে যেন টান দিয়ে কেবিনের ভিতরে ঢুকিয়ে দিল। আমি সামনে তাকিয়ে দেখি নীলা ম্যাম। এই কুত্তা, কাল রাতে যাসনি কেন? সারা রাত তোর জন্য অপেক্ষা করছিলাম। সরি ম্যাম, আসলে আমি পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছিলাম খেয়াল নেই। ঘুম থেকে উঠেছি সকালে। একটা চুমু দিয়ে তারপর যাবি, না হলে তোকে ওয়াশরুমে আটকে রাখবো। মানে ম্যাম আমি চুমু দেবো আপনাকে? কেন, চুমু দিলে কি সমস্যা নাকি? নাকি অন্য কোনো মেয়ে আছে? তা না, আসলে আমি আগে কখনো কাউকে চুমু দেয় নাই, তো তাই কীভাবে চুমু দেয় আমি সেটাও জানি না। এদিকে আয়, আমি চুমু শিখিয়ে দিতেছি। আমি নীলা ম্যামের কাছে যেতে নীলা ম্যাম আমার ঠোঁটে তার ঠোঁট লাগিয়ে চুষতে লাগলো। প্রায় 5 মিনিট পর আমি ছেড়ে দিলাম, কারণ ক্লাসের সময় হয়ে যাচ্ছে। নীলা ম্যাম আমি যাই, সময় তো হয়ে এসেছে। কেন, আমার চুমুকে ভালো লাগছে না নাকি? তা না ম্যাম, আপনি ঘড়ির দিয়ে একবার তাকিয়ে দেখেন কয়টা বাজে। আচ্ছা যা, ছুটির সময় দেখা করবি আমার সাথে। ঠিক আছে। এই বলে চলে আসলাম বাইরে। কি মিষ্টি ঠোঁট জোড়া ম্যামের, মন চাচ্ছিল আরও খেতে। দেখি ছুটির সময় আরেকবার বাইরে হয় কিনা। এসব ভাবতে ভাবতে পরীক্ষার হলে ঢুকলাম। এসে দেখি রবিন স্যার খাতা দিয়ে দিয়েছে। স্যার আসতে পারি? আসো মেঘ। আর আজ এত দেরি হলো কেন? স্যার দেরি হয় নাই, একটু দোকানে গেছিলাম কলম কিনতে, কলম শেষ হয়ে গেছিল। ও আচ্ছা, বসো। এই নাও তোমার পেজ আর প্রশ্ন। আমি আগে প্রশ্নটা দেখতে লাগলাম। সব কমন এসেছে। যাই হোক, পরীক্ষা ভালোভাবে দিয়ে 5 মিনিট আগেই বেরিয়ে আসলাম, যাতে নীলা ম্যামের ঠোঁটের আরেকবার স্পর্শ পেতে পারি। আমি ম্যামের কেবিনে গিয়ে দেখি ম্যাম বসে আছে। ম্যাম আসতে পারি? মেঘ আসো। আমি ম্যামের কাছে গিয়ে বললাম, ম্যাম আবার দিবেন? কি দিব বলো? চুমু। ও আচ্ছা, তাহলে তুমি চুমু খাওয়ার জন্য এসেছো 5 মিনিট আগে? ম্যাম। এবার তুমি দেবে? আমি তো তখন শিখিয়ে দিয়েছি কিভাবে চুমু দিতে হবে। পারবে না চুমু দিতে? ম্যাম পারবো। আমি ম্যামকে চেয়ারে বসিয়ে দিলাম। আস্তে আস্তে ম্যামের ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। খুব মিষ্টি লাগতেছে, তাই আবেগের ভরসা আলতো করে কামড় দিয়ে দিলাম ম্যামকে। চিৎকার দিয়ে উঠলো, তাই আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে বললাম, কি হয়েছে ম্যাম? এইভাবে কেউ কামড় দেয়? দেখো তো কেটে গেছে কতখানি। সরি ম্যাম, দেন মুছে দিই। না, আর মুছতে হবে না, তুমি চলে যাও এখন, না হলে কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে ম্যাম। আমি মাথাটা বের করে বাইরে চোখ বুলে নিলাম, দেখলাম কেউ আছে কিনা। কেউ বাইরে নেই, তাই আমি চলে আসলাম আব্বুর কেবিনে। এসে দেখি আব্বু পরীক্ষার খাতা দেখতেছে। আব্বু যাবে কখন? কি রে, তুই এত তাড়াতাড়ি বেরিয়ে গেলি যে? কই আব্বু, 5 মিনিট আগে তো বেরিয়েছে। ঘড়িতে তাকিয়ে দেখতো কটা বাজে, আর তুই কতক্ষণ আগে বেরিয়েছিস? ঘড়িতে তাকিয়ে দেখি আরও 20 মিনিট বাকি রয়েছে পরীক্ষার। আব্বু আমি কি এখন চলে যাব নাকি তোমার জন্য অপেক্ষা করব? যা, চলে যা, আর কোনো কাজ নেই, বাসায় খাওয়া দাওয়া করে ঘুমা। ঠিক আছে আব্বু। আমি চলে আসলাম কেবিনের বাইরে। আরেকবার ম্যামের সাথে দেখা করে যাই। ম্যাম আসতে পারি? আবার কেন এসেছো? আপনাকে ছাড়তে মন চায় না। তাই বুঝি? এখন কি করবো বলো? একবার জড়িয়ে ধরে চলে যাব। ঠিক আছে, এসো তাহলে। আমি ম্যামের কাছে গিয়ে ম্যামকে জড়িয়ে ধরলাম। ম্যাম আপনার এই দুইটা এত বড় কেন? তুমি তো দেখি 2 দিনে লুচু হয়ে গেল। এখন যাও, অনেকক্ষণ হয়েছে, এখন স্কুল ছুটি করে দিয়ে দেবে। ঠিক আছে ম্যাম। আমি চলে আসলাম বাইরে, হেঁটে হেঁটে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, কি রে মেঘ, তোর আব্বু কোথায়? আব্বু তো স্কুলে, আমি আব্বুর সাথে দেখা করে এসেছি। আব্বু বলেছে চলে আসতে, তাই চলে আসছি। ও আচ্ছা, যা তাহলে ফ্রেশ হয়ে খেতে আয়। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আম্মু মারিয়া কোথায়? এই যে ভাইয়া, আমি এইখানে। কি রে তুই ভাবে লুকিয়ে আছিস কেন? কই লুকিয়ে আছি? আমি তো বসে আছি। আমার বিড়ালটা এই চিপায় ঢুকে গেছে, তাই তাকে আনতে গেছিলাম। এত বড় হয়েছিস, ক্লাস 8-এ পড়িস, এখন তোর মাথায় কোনো বুদ্ধি নেই? আমার মাথায় অনেক বুদ্ধি আছে, যাও এখন। আম্মু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। টেবিলে বস, খাবার দিতেছি। আমি খাবার খেয়ে চলে আসলাম রুমে। বিকালে নীলা ম্যামের ডাকে ঘুম ভাঙলো। ম্যাম আপনি এখানে? তো কে থাকে এখানে? অন্য কেউ থাকার কথা নাকি? আরে না ম্যাম, তা কেন এসেছো জানতে পারি? তোমাকে খেতে এসেছি। আমাকে খাবেন, খান। নীলা ম্যাম আমার ঠোঁট জোড়া তার দখলে করে নিল। আমি ম্যামকে জড়িয়ে ধরে এন হয়ে তার ঠোঁট চুষে খাচ্ছি, মনে হয় আর একটু খেলে ছিঁড়ে যাবে। নীলা ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলল, এই দুষ্টু ছেলে, এইভাবে কেউ চুমু দেয়? তো কিভাবে দিব? তোর ঠোঁট দেখলেই মন চায় কামড়ে কামড়ে খেতে। আর কিছু খেতে মন চায় না? আর কি খাবো? আর কি কি খাবার আছে? এই যে এইটা। ছি ছি ম্যাম, এইসব এখন না, বিয়ের পর। আচ্ছা আমি এখন যাই, কাল স্কুলে দেখা হবে। নীলা ম্যাম চলে গেল। আমি বসে আছি। কিছুক্ষণ পর মারিয়া আসলো আর বলল, ভাইয়া আম্মু ডাকছে তোমাকে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আম্মু কি হয়েছে, ডাকছিলে কেন? দোকান থেকে এই সদাইগুলো নিয়ে আয় তো, বলবি তোর আব্বু কাল টাকা দিয়ে যাবে। ঠিক আছে আম্মু।
আমি চলে আসলাম বাজারে। চাচা এই সদাগুলো দিতেন আর খাতায় লিখে রাখতেন, কাল আব্বু এসে টাকা দিয়ে যাবে। ঠিক আছে মেঘ। আমি সদা নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে মারিয়া এসে দরজা খুলে দিল। আমি সদাগুলো আম্মুর কাছে দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে পড়তে লাগলাম। তেলের পিঠা খেতে মন চাইতেছে আজ। পড়তেছি এমন সময় মারিয়া এসে বলল, ভাইয়া এই নাও তেলে পিঠা। কে বানিয়েছে? আম্মু বানাইছে। ও আচ্ছা, যা তুই, আমি পড়বো এখন। ঠিক আছে ভাইয়া। মারিয়া চলে গেল। আমি খাচ্ছি আর পড়তেছি। খাওয়া দাওয়া শেষ করে বাড়িটা নিয়ে চলে আসলাম নিচে। আম্মু এই নাও। আরো খাবি নাকি? না আম্মু, আর খাবো না। এই বলে চলে আসলাম মারিয়ার কাছে। কি রে, কি দেখতেছিস? এই তো টম এন্ড জেরি দেখি ভাইয়া। কে কিছু বলবা? রিমোটটা দে তো, আমি একটু টিভি দেখি। এই নাও। মারিয়া রিমোটটা দিয়ে চলে গেল। আমি টিভি দেখতে লাগলাম। এখন যে রাত 10টা বেজে গেছে খেয়াল নেই। কিছুক্ষণ পর আব্বু যেন কোথা থেকে আসলো। আব্বু কোথায় গিয়েছিলে? এইখানে পড়তে বসনি আজ? পড়েছি তো, কাল তো ধর্ম পরীক্ষা, বেশি পড়া নেই ওইসব। তাহলে তো ভালোই। এনে তোর জন্য বিরিয়ানি। মারিয়া, এনে তোর জন্য পুচকা আর আইসক্রিম। আব্বু তোমাদের জন্য আনো নাই? না, আনমনি পরে, তুই খা। আমি আব্বুর আম্মুকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় মারিয়া এসে বলল, ভাইয়া আর কয়টা পরীক্ষা রয়েছে তোমার? আর 2টা কেন? আমার স্কুলে কয়েকটা ছেলে আছে, আমাকে খুব ডিস্টার্ব করে। তুমি যদি আমার সাথে যাইতা। আচ্ছা ঠিক আছে, পরীক্ষাটা শেষ হোক তারপর যাব। ঠিক আছে। আর না হয় আমি যেই কলেজে পড়ি তুই এই কলেজে ভর্তি হয়ে যা। এখন তো ভর্তি করাবে না, 7 মাস চলে গেছে, আর রয়েছে 5 মাস। আচ্ছা কাল আমি তোকে নিয়ে যাবো না। আর কয়টা ছুটি হবে তোদের স্কুলে? 4টায়। তাহলে আমি পরীক্ষা দিয়ে যেতে পারবো। আর কিছু কথা বললাম মারিয়াকে। মারিয়া চলে গেল। আমি শুয়ে শুয়ে বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে আম্মুর ডাকে ঘুম ভাগলো। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আম্মু খাবার রেডি করেছো? টেবিলে বস, আমি খাবার দিতেছি। আমি টেবিলে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার রুমে। স্কুলের জন্য রেডি হয়ে গেলাম। নিচে এসে আব্বুর সাথে চলে গেলাম স্কুলে। পরীক্ষা দিয়ে আজ ম্যামের সাথে দেখা না করেই চলে আসলাম মারিয়ার স্কুলে। গেটে দেখি দারোয়ান দাঁড়িয়ে আছে। যে ঢুকতে যাব দারোয়ান বলল, কোথায় যাচ্ছেন? ভিতরে আইতেছি, দেখতেছেন না? তা তো দেখতেছি। কার কাছে যাচ্ছে? ক্লাস 8-এ পড়ে। মারিয়ার কাছে যাইতেছি। মারিয়া আমার ছোট বোন। ও আচ্ছা, ঠিক আছে, যান। আমি ভিতরে চলে আসলাম। ভিতরে এসে প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেলাম। স্যার আসতে পারি? আসো। স্যার আমি মারিয়ার ভাই। আপনার এটা কি স্কুল নাকি মেয়েদের ডিস্টার্ব করার জায়গা? তোমার কোনো কথা বুঝতেছি না। বলতেছি আপনার স্কুলের ছেলেরা যে মেয়েদের ডিস্টার্ব করে তাদের কিছু বলেন না? বললে কি হবে যদি কথা না শুনে? কথা শুনবে না, ওদের বাপ শুনবে। আজকে আমি বিচার করবো ওদের। আপনি চুপ করে দাঁড়িয়ে দেখবেন। তুমি বিচার করা কে? স্কুলের প্রিন্সিপাল আমি। বিচার করলে আমি করব, তুমি করা কে? আপনি স্কুলের একজন ছাত্রীর ভাই, মনে রাখবেন। আমার বাবা একজন টিচার, আপনার মতো ছাত্রা প্রিন্সিপাল না। কি আমি ছাত্রা? প্রিন্সিপাল যে আমাকে বাড়ি দিতে যাবে আমি লাঠিটা ধরে ফেলি। স্যার সবাইকে সমান চোখে দেখবেন। আপনার মেয়েকে যদি কেউ ডিস্টার্ব করতো তাহলে তো ঠিকই আপনি তাদের বিচার করতেন। আমাদের চিৎকার শুনে সব স্যার ম্যামরা চলে আসলো। আমাকে দেখে বলল, মেঘ, তুমি এখানে? জি স্যার, আপনার ছাত্রীদের ডিস্টার্ব করে এটা বলতে এসেছি, তাই বলে আমাকে মারতে আসতেছে। প্রিন্সিপাল স্যার, আপনার এটা করা ঠিক হয় নাই। আমি আপনাকে আরও বলেছি, আপনি কিছু বলেন না। আমি আজকে ওদেরকে স্কুল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আমি চলে আসলাম মারিয়ার কাছে। আমাকে দেখে বলল, ভাইয়া তুমি এসেছো? তোর কোনো চিন্তা নেই, তোকে আর কেউ ডিস্টার্ব করবে না, ওদের বের করে দিচ্ছে। ঠিক আছে ভাইয়া। কি রে মেঘ, তোর বাবা তোকে খুঁজতেছে। তুই না বলে কোথায় চলে গিয়েছিলি? মারিয়া স্কুলে গেছিলাম। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, খাওয়া দাওয়া করবি। ঠিক আছে আম্মু। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় আব্বু আসলো আর বলল, কি রে, তুই নাকি মারিয়ার স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে তর্ক করেছিস? আব্বু তোমাকে কে বলেছে? মনির স্যার বলেছে। আমি তো ভেবেছিলাম মারিয়াকে আমাদের স্কুলে ভর্তি করে দিব সামনের বছরে। আব্বু এটাই ভাবছিলাম। কাল তো তোর পরীক্ষা শেষ, পরের 1.5 মাস কি করবি ভাবছিস কিছু? দেখি আব্বু কি করা যায়, পরীক্ষা শেষ হোক তারপর দেখা যাবে। তো যা ইচ্ছে করিস। আব্বু চলে গেল। সন্ধ্যায় চলে আসলাম ম্যামদের বাসায়। কলিং বেল দিতে নীলা ম্যাম এসে দরজা খুলে দিল। কি ব্যাপার মেঘ, আজকে তুমি এসেছো যে? এমনি এসেছি, দেখা করতে আসলাম। ও তাই বুঝি, অন্য কিছুর জন্য আসনি? যদি দাও তাহলে তো ভালোই হয়। ভেতরে এসো, দিতেছি। আমি ভিতরে যেতে ম্যাম আমাকে জড়িয়ে ধরলো। আমিও ম্যামকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। প্রায় 30 মিনিট পর নীলার ঠোঁট জোড়া ছাড়লাম। এখন হয়েছে তো নাকি আরো লাগবে?
না আর লাগবে না, এটাই হবে। কাল তোমার সাথে কিছু কথা আছে। স্কুল ছুটির 15 মিনিট আগে আমার কেবিনে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি এখন যাই। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মেঘ, এই সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলি? এই তো আম্মু, পাড়ার চায়ের দোকানে। ও আচ্ছা, আজ পড়তে বসবি না? আম্মু বসবো, একটু পর 2 ঘন্টা পড়লেই হয়ে যাবে। সব পড়া আমি পারি। তাহলে যা, মারিয়াকে অঙ্ক বুঝিয়ে দে। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম মারিয়ার রুমে। এসে দেখি মারিয়া অঙ্ক করতেছে। মারিয়া, তোর কোনো অঙ্কতে প্রবলেম? ভাইয়া, এই যে এই 2টা অঙ্ক বুঝিয়ে দাও। আমি মারিয়াকে অঙ্ক বুঝিয়ে দিয়ে চলে আসলাম আমার রুমে। আমিও রাত 11টা পর্যন্ত পড়লাম। পড়া শেষ করে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। এই মেঘ ওঠ, 4টা বাজে, তোর আব্বু ডাকতেছে। আম্মু উঠতেছি, তুমিও যাও। আম্মু চলে গেল। আমি ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে আব্বুর সাথে চলে আসলাম স্কুলে। এসে দেখি পরীক্ষা শুরু হয়ে গেছে। 5 মিনিট দেরি হয়েছে আসতে। আমি গিয়ে খাতা নিয়ে লেখা শুরু করলাম। সব কমন প্রশ্ন, তাই আর বেশিক্ষণ লাগলো না লিখতে। 2 ঘন্টা পরীক্ষাতে চলে আসলাম আব্বুর কাছে। আব্বু, আমি কি বাসায় চলে যাব? একটু স্যার, আমি একেবারে তোর সাথে যাব। ঠিক আছে আব্বু, আমি বাহির থেকে ঘুরে আসি। যা তাহলে, আর তাড়াতাড়ি আসবি। আমি চলে আসলাম নীলা ম্যামের কেবিনে। ম্যাম, আসতে পারি? মেঘ আসো। আমি ভিতরে গিয়ে দেখি নীলা ম্যাম আজ একটা নীল শাড়ি পরে এসেছে। আজকে ম্যামকে দেখতে বেশ সুন্দর লাগতেছে। কি দেখতেছো এমন করে মেঘ? তোমাকে দেখতেছি। ম্যাম দরজাটা লাগিয়ে দিয়ে শাড়ির আঁচলটা নিচে ফেলে দিল। আমি ম্যামের আঁচলটা উঠিয়ে দিতে ম্যাম আবারও আঁচলটা ফেলে দিল। ম্যাম, এইসব কি করতেছেন? একটা ম্যাজিক দেখবে? ম্যাম এই বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলল, বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও প্লিজ মেঘ, আমাকে ছেড়ে দাও। ম্যাম এইসব কি বলতেছেন? আজ তোমাকে মিথ্যা ধর্ষণের ফাঁসি দেব। তুমি আমার ভাইয়ের জীবনটা শেষ করে ফেলেছো। আমার ভাই সবসময় রোল 1 ছিল, আজ তুমি আমার ভাইকে সেকেন্ড বানিয়ে দিয়েছো। ম্যাম প্লিজ আমাকে এমনভাবে ফাঁসাবেন না, প্লিজ ম্যাম। আজ দেখো তোমাকে এই এলাকা থেকে ছাড়া করব। এই বলে ম্যাম আরও জোরে জোরে চিৎকার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে স্কুলের সকল ছাত্রছাত্রী এসে ম্যামের কেবিনের সামনে দাঁড়ালো। ম্যাম দরজা খুলে দৌড়ে বাইরে চলে গেল। আমিও বাইরে আসতেই ম্যাম আমার আব্বুর সামনে গিয়ে বলল, স্যার, আপনার ছেলে আমাকে। এইটুকু বলে ম্যাম নেকা কান্না শুরু করে দিল। আমার আব্বুর কাছে এসে বলল, কি রে মেঘ, নীলা যা বলতেছে সব সত্যি কি না বল। আব্বু, নীলা ম্যাম সব মিথ্যা কথা বলতেছে। আমি ম্যামকে কিচ্ছু করি নাই। এই যে দেখেন, আপনার ছেলের শার্টে আমার লিপস্টিকের দাগ লেগে আছে। ম্যামকে জড়িয়ে ধরলাম। তখন মনে হয় ম্যাম লিপস্টিকের দাগ বসিয়ে দিয়েছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আব্বু তার কেবিন থেকে লাঠিটা নিয়ে আসলো, আমার কাছে এসে মারতে লাগলো আর বলতে লাগলো, আমি কি তোকে এই 10টি বছর এই শিক্ষা দিয়েছি? তোকে তো কোনো দিক থেকে কম কিছু দিই নাই, আর তুই কিনা আজ আমার মান সম্মান শেষ করে দিয়েছিস। আব্বু এসব বলছে আর পেটাচ্ছে। প্রায় 30 মিনিট পর পেটানোর পর আব্বু বলল, প্রিন্সিপাল স্যার, আপনি বিচার করুন, আমি আর কিছু বলবো না। আমি তার কি বিচার করব? আর নীলা, আপনি বলেন কি করলে খুশি হবেন? আমার উপর যে মিথ্যা অপবাদটা দিয়েছো, ওই মিথ্যা অপবাদ আমার সারা জীবন বয়ে যেতে হবে। মেঘ যদি এই গ্রামে থাকে তাহলে আমার এই মিথ্যা অপবাদ বয়ে যেতে হবে, আর মানুষ আমাকে খারাপ খারাপ কথা বলবে। আমি চাই মেঘকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। নীলা, আরেকটিবার ভেবে দেখলে হয় না? স্যার, আমি ভেবেই বলছি, এখন আপনারা যা ইচ্ছে করেন। স্যার, আপনাকে আমি এখনো সম্মান করি। আপনি আপনার ছেলেকে যা করবেন আমরা তাতেই খুশি হব। নীলা যখন চাইতেছে মেঘকে এই গ্রাম থেকে বের করে দিলে নীলা খুশি হবে, তাহলে তাই করা হলো। আজ থেকে মেঘকে তজ্জপুত্র করার ঘোষণা করলাম। এইসব আব্বু বলে চলে গেল। আমি মাটিতে বসে পড়লাম। আজ ম্যামের মিথ্যা অপবাদে আমি তেজপুত্র ঘোষণা করলো। সবাই চলে গেল। নীলা ম্যাম বলল, আজ তোর একটা উচিত বিচার করেছি। তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে, আমার ভাইয়ের কেরিয়ার শেষ হয়ে গেছে। নীলা ম্যাম চলে গেল। আমি প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে আসলাম। স্যার, আসতে পারি? মেঘ আসো। স্যার, আপনি তো জানেন আমি কেমন ছেলে। আজ আব্বু আমাকে তেজপুত্র ঘোষণা করলো। আপনার কাছে একটা কথা ছিল, যদি রাখতেন। মেঘ বলো। স্যার, আমার বোন মারিয়াকে আপনার স্কুলে ভর্তি করাবেন সামনের বছর। আব্বুকে আর আমার বোনকে দেখার অনুরোধ রইল। মেঘ, চিন্তা করো না, আমি তোমার পরিবারকে দেখে রাখবো। আচ্ছা স্যার, আমি চলে যাই। কবে আমাদের রেজাল্ট দিবে? সামনের মাসের 15 তারিখে রেজাল্ট দেবে। তুমি সন্ধ্যায় আমাদের বাসা চলে আসো, আমি তোমার রেজাল্ট কার্ড দিয়ে দিব। ঠিক আছে স্যার। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল আর বলল, কি রে, তুই আবার আমার বাড়িতে এসেছিস? যা, এখান থেকে চলে যা, আর কখনো তোর এই মুখ দেখাবি না আমাকে। প্লিজ মেঘের বাবা, মেঘকে মাফ করে দাও। না, ওর কোনো মাপ নেই। আজ থেকে ও আমার তেজ্য পুত্র। ওর
জায়গা নেই এই বাসায়। এই বলে আব্বু দরজাটা লাগিয়ে দিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা এখনো বাজে নাই। আমি চলে আসলাম মারিয়ার স্কুলের সামনে। এসে দেখি মারিয়াকে ওই ছেলেগুলো বিরক্ত করতেছে। আমি কাছে যেতে এই ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল। মারিয়া চল, তোকে বাসায় দিয়ে আসি। হ্যাঁ ভাইয়া চলো। আমি মারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। মারিয়া তুই ভিতরে যা, আজ থেকে আর দেখা হবে না, ভালো থাকিস। ভাইয়া এসব কি বলতেছো? তুই ভিতরে যা। মারিয়া ভিতরে চলে গেল। আমি চলে আসলাম ফয়সালদের বাসায়। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, মেঘ, ফয়সাল তো বাসায় নেই, একটু আগে কোথায় যেন গেছে বাইক নিয়ে। ও আচ্ছা আন্টি। আমি যে চলে আসতে যাব হঠাৎ চোখে পড়লো ফয়সালের বাইকের দিকে, কারণ বাইকটা বাসায় রাখা আছে। আমার কিছু না বলে চলে আসলাম স্টেশনে। পকেটে হাত দিয়ে দেখি 70 টাকা আছে। টিকিট কাউন্টারের কাছে গিয়ে বললাম, ভাইয়া এখনই কোথাও যাওয়ার ট্রেন আছে? জি ভাই, একটু পর আছে ঢাকা এবং চট্টগ্রাম। আপনি কোথায় যাবেন? ভাইয়া ঢাকার একটা টিকিট কত করে? 70 টাকা ভাইয়া। এই নেন ভাইয়া টিকিটের টাকা। আমি টিকিটটা নিয়ে বসে আছি। একটু পর ট্রেন আসলো। রাত প্রায় 9টা বাজে। আগে কখনো কোথাও যাই নাই একা একা। আমি ট্রেনে উঠে আমার সিটটা খুঁজতে লাগলাম। আমার সিট খুঁজে দেখি একটা লোক আমার সিটের পাশে বসে আছে। আমি গিয়ে আমার সিটে বসলাম। লোকটা বলল, এই যে ছেলে, কোথায় যাবে তুমি? ঢাকা যাব। আপনি কোথায় যাবেন? আমিও ঢাকা যাব। ঢাকায় তোমার কি কি আছে? কেউ নেই, একাই যাচ্ছি। তাহলে কোথায় থাকবে আর কেন যাচ্ছ? তারপর লোকটাকে আমি সব খুলে বললাম। লোকটি বলল, তুমি আমার সাথে আমার বাসায় থাকবে, আর একটা কাজ দেব, ওইটা করবে। ঠিক আছে। লোকটির সাথে ভালো মন্দ কিছু কথা বললাম। প্রায় রাত 3টায় ট্রেন এসে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে থামলো। আমরা দুজন নেমে গেলাম স্টেশন থেকে। বাইরে হয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর একটা গাড়ি আসলো আমাদের সামনে। গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। আমরা চলে আসলাম একটা বড় বাড়ির সামনে। আমরা নেমে গাড়ির ভিতরে চলে গেলাম। লোকটা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি দরজার সামনে। লোকটি বলল, কি হলো মেঘ, ভেতরে আসো, বাইরে দিয়ে আসো কেন? আসছি। আমি চলে আসলাম ভিতরে। আমি আপনাকে কি বলে ডাকবো? আঙ্কেল বললেই হবে। উপরে ডান পাশে রুমে থাকবে তুমি আজ থেকে। ঠিক আছে আঙ্কেল। এই বাড়িতে কি আপনি একাই থাকেন? না, আমার স্ত্রী আর আমার 2 মেয়েকে নিয়ে থাকি এখানে। ও আচ্ছা, ওনারা কোথায়? ওনারা গ্রামে গেছে, দুপুরে চলে আসবে। আচ্ছা আঙ্কেল, আমি রুমে চলে যাই, খুব ঘুম পাইতেছে। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম রুমে। ঘরটা অনেক সুন্দর। আমি বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম কোনো মেয়ের ডাকে। এই ছেলে, আপনি কে? আর আমার রুমে শুয়ে আছেন কেন? আমি মেঘ, সিয়াব আঙ্কেলের সাথে এসেছি। আঙ্কেল বলেছে এই রুমে থাকতে। ওহো, আব্বু বলেছে আপনাকে এখানে থাকতে? আঙ্কেল কোথায়? আব্বু নিচে আছে, আপনি যান। আমি চলে আসলাম নিচে। এসে দেখি আঙ্কেল বসে আছে সোফায়। আমি আঙ্কেলের কাছে যেতেই আঙ্কেলের স্ত্রীকে ডাক দিয়ে বলল, এই শিমু, এইদিকে আসো তো। কি হয়েছে আর এইভাবে ডাকছো কেন? এ হচ্ছে মেঘ, আজ থেকে আমাদের বাসায় থাকবে আর আমাদের অফিসে একটা কাজে লাগিয়ে দেব। আচ্ছা ঠিক আছে দিও, আমি রান্না বসিয়ে এসছি, আমি যাই এখন। ঠিক আছে, যাও। আঙ্কেল, ওই রুমে একটা মেয়ে দেখলাম, ওইটা মনে হয় ওনার রুম। আমি কোথায় থাকবো? চলো আমার সাথে, আমি দেখিয়ে দিই তুমি কোথায় থাকবে। আমি চলে আসলাম আঙ্কেলের সাথে উপরে। আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে বলল, আজ থেকে তুমি এই রুমে থাকবে, এটাই তোমার রুম। ঠিক আছে আঙ্কেল, আমার তো জামা কাপড় আনি নাই, এখন কি করব? আমার সাথে চলো, এখন আমার লুঙ্গি আর একটা গেঞ্জি পরো, বিকেলে না হয় তোমাকে নিয়ে যাবো শপিং মলে। ঠিক আছে। আমি আঙ্কেলের সাথে চলে আসলাম তার রুমে। একটা লুঙ্গি আর গেঞ্জি নিয়ে চলে আসলাম আমার রুমের দরজা লাগিয়ে দিয়ে। যে ওয়াশরুমের দরজা খুললাম, সামনে যে দৃশ্যটা দেখেছি এটা দেখি আমার চোখ যেন বন্ধ হচ্ছে না। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এই বেয়াদব ছেলে, এই কি দেখতেছিস? আমি হাত দিয়ে ইশারা করে দেখাতে মেয়েটা চিৎকার করে উঠলো। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম, না আসলে আবার কি কেলেঙ্কারি হয়। মেয়েটা চিৎকার শুনে নিচ থেকে আঙ্কেল আর আন্টি দৌড়ে আসলো। আমাকে দেখে আঙ্কেল বলল, মেয়ে কি হয়েছে? মীরা চিৎকার করে উঠলো কেন? এমন সময় মেয়েটা বের হলো, বলল, কি রে মীরা, চিৎকার করে উঠলি কেন? তেলা পোকা দেখে চিৎকার করেছি আব্বু। তুই পারিসও বটে। আব্বু, এই ছেলেটা কে? এই ছেলেকে তো আগে কখনো দেখি নাই। এই হচ্ছে মেঘ, আজ থেকে আমাদের বাসায় থাকবে আর আমাদের অফিসে কাজ করবে। ও আচ্ছা। মেঘ যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর কথা বলো তোমার সাথে। ঠিক আছে আঙ্কেল। আমি মাথা নিচু করে চলে আসলাম ওয়াশরুমে। গোসল করে লুঙ্গি আর গেঞ্জিটা পরে বাইরে আসলাম। কখনো লুঙ্গি পরি নাই, কোনো মতো পেঁচিয়ে নিচে চলে আসলাম। আমাকে দেখে সবাই হাসতে লাগলো। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল সবাই হাসতেছে কেন? তুমি এভাবে লুঙ্গি পরেছো কেন? আমি দেখো কিভাবে লুঙ্গি পরেছি, ওইভাবে পরো। আঙ্কেল আমাকে দেখিয়ে দিতে লাগলো কীভাবে লুঙ্গি পরতে হয়। আমি লুঙ্গি পরে নিলাম।
দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি আঙ্কেলের সাথে। আঙ্কেল বলল, মেঘ তুমি কি কাজ করতে পারবে শুনি? যেই কাজ করতে দেবেন ওইটাই পারবো। আচ্ছা ঠিক আছে, কাল তোমাকে অফিসে নিয়ে যাব, দেখি তুমি কোন কাজটা করতে পারো, ওইটাই দিব। ঠিক আছে আঙ্কেল। আমি চলে আসলাম আমার রুমে। শুয়ে আছি এমন সময় কে যেন দরজায় নক করলো। আমি বিছানা থেকে উঠে বললাম, জি আসেন। কি করেন? এই তো শুয়ে আছি। ওহো, আপনি কিসে পড়েন? এসএসসি দিয়েছি এবার। আপনি কিসে পড়েন? এবার ক্লাসে 9 পড়ি। আমাকে পড়াতে পারবেন? পারবো। কোন সাবজেক্টের সমস্যা বেশি ওইটা নিয়ে আইসো রাতে। ঠিক আছে, চলেন ছাদ থেকে ঘুরে আসি। এখন তো 4টা বাজে, আর একটু পর যাবো নে। এখন রোদ থাকবে। না, আমাদের ছাদে রোদ নেই এখন। আমি প্রতিদিন এই সময় যাই। ও আচ্ছা, ঠিক আছে চলেন। আমি আর মিহির ছাদে চলে আসলাম। মিহি আমাকে তার ফুল বাগানটা দেখাতে লাগলো। খুব সুন্দর মিহির বাগানটা। অনেকক্ষণ ছাদে থাকার পর মিহিকে বললাম, মিহি আমি চলে যাই, ভালো লাগছে না। চলো চলে যাই। আমি চলে আসলাম নিচে। আসতেই আঙ্কেল বলল, মেঘ চলো, তোমাকে নিয়ে মার্কেটে যাব। ঠিক আছে আঙ্কেল চলেন। আমরা যে মার্কেটে যেতে যাব, মীরা আর মিহি বলল, আব্বু আমিও যাব। চলো তাহলে। মীরা তুইও যাবি নাকি? হুম আব্বু যাব। চল তাহলে। আমরা বাইরে চলে আসলাম। আঙ্কেল ড্রাইভ করতে যাবে। আমি বললাম, আঙ্কেল আমি ড্রাইভ করি, আপনি আমার পাশে বসেন। তুমি ড্রাইভ করতে পারো? আঙ্কেল পারি। আপনি বসেন আর আমাকে জায়গাগুলো চিনিয়ে দিবেন কোথায় দিয়ে যেতে হবে। ঠিক আছে। আমি ড্রাইভ করতে লাগলাম। ড্রাইভ করে চলে আসলাম মার্কেটে। আমার জন্য 3টা প্যান্ট আর 3টে গেঞ্জি কিনে নিলাম। মিহি বলল, আব্বু আমি একটা ফোন কিনবো। তোর না ফোন আছে, আর কিনে কি করবি? মেঘ ভাইয়ার জন্য কিনবো। ওহ আচ্ছা, চল তাহলে। আমাকে একটা ফোন কিনে দিল। আমরা চলে আসলাম বাসায়। আঙ্কেল আমাকে একটা সিম দিয়ে বলল, এই নাও সিম, এই সিমটা তুমি চালাবে আজ থেকে। আর তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? না আঙ্কেল, এটা শিখেছি গ্রাম থেকে, কোনো লাইসেন্স করা হয় নাই। ঠিক আছে, কাল তোমাকে ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য নিয়ে যাব। ঠিক আছে। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। মিহি আসলো আর বলল, মেঘ ভাইয়া এই অঙ্কগুলো আমাকে বুঝিয়ে দাও তো। ঠিক আছে বসো, তোমাকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। আমি মিহিকে অঙ্ক বুঝিয়ে দিলাম। মিহি চলে গেল। আমি শুয়ে শুয়ে ফোনটা টিপতে লাগলাম। হঠাৎ মনে পড়লো প্রিন্সিপাল স্যারের নাম্বারের কথা। পকেট থেকে নাম্বারটা বের করে ফোন দিলাম। রিং হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? আমি মেঘ স্যার। ও মেঘ, কেমন আছো? আর তোমার বোন তো কান্না করতেছে আজ সারাদিন। কাল তোমার বোনের সাথে কথা বলে দিব নে। ঠিক আছে স্যার, এই নাম্বারটা দিয়ে দিন আর বললেন যাতে কাউকে না বলে যেন আমার সাথে কথা বলছে। ঠিক আছে, আমি তোমার বোনকে বলে দেবো নে। আমি ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে একটা ফেসবুক আইডি খুললাম। অনেক স্বপ্ন ছিল গল্প লেখার, তাই আইডির নাম দিলাম রাইটার রাতুল। আইডি খুলে বিভিন্ন গ্রুপে জয়েন্ট হলাম, যাতে গ্রুপে গল্প পোস্ট করলেই মানুষের সাড়া পাওয়া যায়। একটু গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে মিহির ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আন্টি আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো বাইরে হাঁটতে গেছে, একটু পর আসবে। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে। রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আশেপাশে দেখি একটা ব্যালকনি আছে। আমি চলে আসলাম ব্যালকনিতে। বাইরেটা খুব সুন্দর। হঠাৎ সামনের দিকে চোখ পড়লো। তাকিয়ে দেখি মীরা আর আঙ্কেল আসতে। আমি মীরার দিকে এই প্রথম ভালোভাবে তাকালাম। মীরাও আমার দিকে তাকালো। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আর চাই না কারো মিথ্যা মায়ে পড়তে। আমি চলে আসলাম রুমে। বসে আছি এমন সময় প্রিন্সিপাল স্যারের ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেঘ কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই নাও, তোমার বোনের সাথে কথা বলো। কেমন আছিস মারিয়া? ভালো না ভাইয়া, তুমি কোথায় গেছো? আমি অনেক দূরে চলে এসেছি। আব্বু আম্মু কেমন আছে? আম্মু তোমার কথা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে। ঘরে কেউ খাবার খায় না। তুমি প্লিজ ভাইয়া চলে আসো। আসবো সামনে মাসে, তোর সাথে দেখা করব। আর স্যারের কাছ থেকে এই নাম্বারটা লিখে নে। আব্বুর সামনে থাকলে ফোন দিস না, আব্বু না থাকলে ফোন দিস। আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া, আমি বিকালে ফোন দিব। এখন রাখি, বাসে যেতে হবে। ঠিক আছে বাসায় যা। আর ওই ছেলেগুলো কি তোকে ডিস্টার্ব করে? আর না, আর ডিস্টার্ব করে না। আচ্ছা এখন রাখি। আর তুই আম্মুকে বলিস খাবার খাইতে। ঠিক আছে ভাইয়া, তুমিও ভালো থাইকো। আমি ফোনটা রেখে দিলাম। ফোন রেখে চলে আসলাম নিচে। এসে দেখি মীরা আর আঙ্কেল বসে আছে। আঙ্কেল কি প্রতিদিন জগিং করেন নাকি? কেন, তুমি করবে নাকি আমাদের সাথে জগিং? না, আমি করে কি করব? আমি তো এমনি দেখ শুকনো কাঠি, আর জগিং করলে আরও চিকন হয়ে যাব। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি গিয়ে আঙ্কেলের পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পর আন্টি এসে বলল, সবাই খাবার খেতে চলে এসো, খাবার রেডি হয়ে আছে। আমরা সবাই খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে বসে আছি। আঙ্কেল বলল, মেঘ যাও ফ্রেশ হয়ে আসো, তোমাকে নিয়ে অফিসে যাব। ঠিক আছে আঙ্কেল।
আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আঙ্কেল রেডি হয়ে বসে আছে। আঙ্কেল চলেন। একটু দাঁড়াও মীরা, ও যাবে আমাদের সাথে। উনিও কি অফিসে দেখাশোনা করেন নাকি? আমি আর কত বছর অফিস দেখাশোনা করব? একজনের তো দেখাশোনা করতে হবে অফিসের। একটু পর মীরা আসলো, একটা কালো বোরকা পরা। দেখেই ক্রাশ খেয়ে ফেললাম। আমি দাঁড়িয়ে আছি, আঙ্কেল আমাকে ডেকে বলল, হে মেঘ চলো। হ্যাঁ আঙ্কেল চলেন। আমরা চলে আসলাম অফিসে। পুরো অফিস ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ দেখি একটা মেয়ে কাজ করতেছে। হঠাৎ তার হাত মেশিনের ভিতর চলে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে ওই মেশিনটা বন্ধ করে দিলাম। আর একটুর জন্য হাতটা কেটে যায় নাই, শুধু হাতটা ছুলে গেছে। মেশিন 10টা বন্ধ দেখে আঙ্কেল আর মীরা আসলো, আমাকে দেখে বলল, মেঘ ওনার কি হয়েছে আর মেশিনগুলো বন্ধ কেন? আঙ্কেল ওনার হাত মেশিনের ভিতর ঢুকে গেছিল। আমি না থাকলে হয়তো হাতটা কেটে যেত পুরোটা। ধন্যবাদ মেঘ তোমাকে। মীরা ওনার হাতটা ব্যান্ডেজ করে দে, আর তোমার কাল আসতে হবে না, 2 দিন রেস্ট নাও। ঠিক আছে স্যার, আমার কিছু টাকা লাগবে। আমার ছেলেটা 3 দিন ধরে কিছু না খেয়ে আছে। তুমি আগে বলবো না আমাকে? এই নাও, যাও তাড়াতাড়ি। ধন্যবাদ স্যার। মেয়েটা চলে গেল। আমি মেশিনগুলো চালু করে চালাতে লাগলাম। আমাকে মেশিন চালাতে দেখে আঙ্কেল অবাক হয়ে বলল, মেঘ তুমি এই কাজ পারো? আঙ্কেল আমি সব কাজই পারি, ইলেকট্রনিক কাজও পারি। আমার এখন অভিজ্ঞতা দেখে মীরা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি বসে মেশিনগুলো চালু করে চলে আসলাম আঙ্কেলের কেবিনে। আঙ্কেল কিছু কথা ছিল। মেঘ বলো। আঙ্কেল 15টা সিসি ক্যামেরা আনতে পারবেন এই অফিসের জন্য? পারবো, কেন? আনেন, তারপর দেখতে পাবেন কি করি। ঠিক আছে, কাল এনে দেবে না। আঙ্কেল আমাদের গ্রামে যদি একটা অফিস করা যেত তাহলে কতই ভালো হতো। তোমাকে ব্যাংক থেকে লোন তুলে দিব না। বড় অঙ্কের তুমি নিজেই যখন এত অভিজ্ঞতা আছে, তাহলে তুমি যে কোনোভাবে কাজ করতে পারবে। ঠিক আছে আঙ্কেল, কয়েক মাস যাক, তারপর না হয় তুলবো। ঠিক আছে, এখন তো তুমি অফিস দেখছো, আর কি কি করতে হবে তুমি নিজে চিন্তা করে তারপর চালাবে। মীরা তুই শুধু হিসাব করে রাখবি কোথায় কত টাকা আয় হচ্ছে, কোথায় ব্যয় হয়েছে। ঠিক আছে আব্বু, আমি না হয় হিসাব করে রাখতে পারবো। আঙ্কেল সুতার গোডাউনটা কোথায় আছে জানেন? চলো তোমাকে নিয়ে যাই। আমি আঙ্কেলের সাথে চলে আসলাম গোডাউনে। এসে দেখি সব সুতা একসাথে জমা করে আছে। আমি দেখতে লাগলাম। সবগুলো দেখে শেষ হতে আঙ্কেলকে বললাম, আঙ্কেল একজন কর্মী নিয়োগ দেন আর একটা মেশিন আনেন যাতে এই কাজটা করতে পারে। আমি আঙ্কেলকে সব বুঝিয়ে দিলাম। আঙ্কেল বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি আঙ্কেলকে নিয়ে চলে আসলাম তার কেবিনে। আঙ্কেল আর কোনো কাজ আছে এখানে? না, আর কাজ নেই মীরা, তুই থাকবি নাকি আমাদের সাথে চলে যাবি? আব্বু আমি 4টা পর্যন্ত আছি এখানে। এইখানে একটা কাজ আছে, ওই কাজটা শেষ করতে করতে অনেক দেরি লাগবে। ঠিক আছে তুই থাক, আর আমি মেঘকে নিয়ে ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে আনি। ঠিক আছে যাও আব্বু। আমি চলে আসলাম ড্রাইভিং লাইসেন্স বানাতে। সব পরীক্ষায় পাস করতেই একটা রিসিট দিল। এটা দেখালো পুলিশ, আর কিছু করবে না, 3 দিন পর ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আঙ্কেল আর কোনো কি কাজ আছে? না, আর কোনো কাজ নেই, শুধু 4টা মীরাকে একটু আনবে। ঠিক আছে আঙ্কেল। আমি চলে আসলাম রুমে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় আব্বুর ফোন থেকে ফোন আসলো। আমি রিসিভ করে কানের ধারে ধরতেই আম্মু বলল, মেঘ কেমন আছিস? ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। খাওয়া দাওয়া করেছিস? আম্মু তুমি খাইছো? খাইছি। মিথ্যা কথা বলো কেন? আমি তোমার গলার স্বর শুনে বুঝতে পারছি তুমি খাও নাই। আর এখন থেকে এই নাম্বারে ফোন দিবা, কথা বলবো। আর তুমি কোনো চিন্তা করো না, আমি মাঝে মাঝে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। ঠিক আছে মেঘ, তুই খাওয়া দাওয়া করিস ভালো করে, আমাদের কথা চিন্তা করিস না, আমরা ভালো থাকবো। আচ্ছা তোর আব্বু এসেছে, রাখি এখন। ঠিক আছে আম্মু। আজ আম্মুর সাথে কথা বলে মনটা হালকা লাগলো। আমি চলে আসলাম নিচে, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। আঙ্কেল আমি অফিসে চলে যাই, পরে মীরা আপু চলে আসলে আপুকে নিয়ে চলে আসবো। ঠিক আছে তুমি যাও। আমি চলে আসলাম অফিসে। এসে দেখি মীরা কাজ করছে। আপু এখন কি চলে যাবে নাকি? না, আর একটু কাজ আছে, তারপর যাব। আচ্ছা আমি একটু অফিসটা ঘুরে দেখি, আপনি কাজ করেন। ঠিক আছে। আমি চলে আসলাম ভিতরে। এসে দেখি সবাই কাজ করতেছে। সব মেশিন ঘুরে ঘুরে দেখি অনেক তার লাগানো। আর মাথায় একটা বুদ্ধি আসলো, তাই 1 নম্বর মেশিনটা বন্ধ করে সব তার খুলে একসাথে একটা মাইন লাইন লাগিয়ে দিলাম। মেশিন স্টার্ট দিতে মেশিনের গতি আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে। তাই আমি আর 1 ঘন্টা মেশিনের কাছে দাঁড়িয়ে দেখলাম কেমন চলে। যাক ভালোই চলছে। এই মেশিন যে চালায় তাকে বললাম যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দেবে। এই নাও আমার ফোন নাম্বার। এই ফোন নাম্বার দিয়ে চলে আসলাম মীরা আপুর কাছে। আপু ড্রয়ার থেকে টাকা ব্যাগে ভরতেছে। কিছু বললাম না। আপু আসতে পারি? আসো।
চলো এখন চলে যাব। আমি হাত মুখ ধুয়ে আসতেছি, আপনি গাড়িতে গিয়ে বসেন। ঠিক আছে, তুমি আসো। আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম গাড়িতে। এসে দেখি মীরা আপু কার সাথে যেন কথা বলছে। আপু বাসায় যাবেন নাকি অন্য কোথাও যাবেন? সামনের একটা পার্ক আছে, ওইখানে চলো। আমি মীরা আপুকে নিয়ে চলে আসলাম পার্কে। আপু গাড়ি থেকে নেমে আমাকে বলল, মেঘ তুই এইখানে দাঁড়া, আমি আসতেছি একটু ভেতর থেকে। ঠিক আছে আপু। মীরা আপু চলে গেল। আমি সন্দেহ হলো, কারণ অনেকগুলো টাকা মীরা আপু নিয়ে গেছে। আমি মীরা আপুর পেছন পেছন যেতে লাগলাম। মীরা আপু পার্কের ভিতরে চলে গেল। সামনে একটা বেঞ্চে একটা ছেলে বসে আছে, দেখে মনে হয় গাঁজা খায়। মীরা আপু ব্যাগ থেকে টাকাগুলো বের করে ছেলেটাকে দিল। আমি এটা ভিডিও করে নিলাম, কাজে আসতে পারে। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম গাড়িতে। বসে আছি, আপু এসে বলল, মেঘ চল বাসায় চলে যাব। আপু বসেন। মীরা আপু গাড়িতে বসতে আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে মিহি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, ভাইয়া কোথায় গিয়েছিলে? অফিসে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না তেমন কিছু হয় নাই, তোমাকে দেখি নাই তো তাই বললাম। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি মীরা আঙ্কেলকে হিসাব দিচ্ছে। আমি গিয়ে পাশে বসে পড়লাম। আব্বু এই মাসে 35 লক্ষ টাকা লস হয়েছে। কেন, এত লস হবার তো কোনো কারণ নেই। এই মাসে সব থেকে বেশি কাপড় বিক্রি হয়েছে, আশা করি অনেক টাকা লাভ হয়েছে। না আব্বু, এই দেখো হিসাব। মেঘ দেখো তো, আমি তো এই হিসাব বুঝি না। আমি খাতাটা নিয়ে বসে পড়লাম। মিহি আপু, আপনার কাছে কি কলম আছে? এই নাও। আমি পুরোটা হিসাব করে ফেললাম। মীরা আপু, এই দেখেন, এই মাসে মোট ইনকাম হয়েছে 98 লক্ষ টাকা, লাভ হয়েছে 40 লক্ষ টাকা। আঙ্কেল আপনার কত টাকা দিয়েছে মীরা আপু? আমাদের তো দিয়েছে 60 লক্ষ টাকা। আপু আর 38 লক্ষ টাকা কোথায়? আব্বুর ব্যাংকে 3 লক্ষ টাকা আছে। 63 লক্ষ টাকা মোট আপনার কাছে আছে, আরও 35 লক্ষ টাকা লাগবে। আপনি যে বললেন 35 লক্ষ টাকা লস হয়েছে, আমি তো হিসাব করে দেখলাম 35 লক্ষ টাকা লাভ হয়েছে। না মানে আব্বু, মীরা গত 3 মাসের যত হিসাব আছে সব দিবি আজ। মেঘ সব হিসাব করবে তুমি আজ। ঠিক আছে আঙ্কেল, আপনি বসে থাকেন, আমি হিসাব করতেছি। মীরা আপু আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। আমি আর কিছু বললাম না। আমি মীরা আপুর কাছ থেকে সব হিসাব নিয়ে আঙ্কেলকে বললাম, আঙ্কেল এই গত 3 মাস মানে এই মাসে সব 3 মাস হিসাব করেছে 4 কোটি টাকা ইনকাম হয়েছে। এর মধ্যে শ্রমিকদের বেতন সব কেটে কুটে 3.5 কোটি টাকা থাকে। আপনাকে কত টাকা দিয়েছে আঙ্কেল? আমাকে তো দিয়েছে 2,50,00,000 টাকা। আঙ্কেল আরও 1 কোটি টাকা আছে মীরা আপুর কাছে। আসলে আব্বু আমি একটা বিজনেস শুরু করেছি, ওইটাই লস খেয়েছি, তাই আর কি। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, আমি মেঘের সাথে কথা বলতেছি। ঠিক আছে আব্বু। মীরা আপু চলে যেতেই আঙ্কেল বলল, মেঘ আজ থেকে তোমার আরেকটা কাজ করতে হবে। মীরা যেখানে যায় কি কি করে সব দিকে খেয়াল রাখবে আর আমাকে সব খবর দেবে। ঠিক আছে আঙ্কেল। আমরা বসে কথা বলতেছি, এমন সময় মীরা আসলো। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে চলে আসলাম রুমে, শুয়ে শুয়ে গান শুনতেছি। এমন সময় মীরা আসলো আর বলল, মেঘ বেশি বাড়াবাড়ি করবি না, আর আব্বুকে এত হিসেব দিতে কে বলেছে? আপু যেটা সঠিক হিসাব ওইটাই তো দিব, আমি কি আর মিথ্যা বলতে পারবো আপনার মতো? আমি কি মিথ্যে কথা বলতেছি নাকি? না, আপনি মিথ্যা বলেন নাই। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মীরা আপু কী যেন বলতেছে, আমি কিছু বলতেছি না, শুনতেছিও না। আমি কিছু বলছি না বলে মীরা আপু চলে গেল। আমি গান শুনতেছি। এমন সময় মিহি আসলো আর বলল, ভাইয়া কি করতেছো? এই তো বসে আছি। কেন, কিছু করতে হবে নাকি? না, তোমার সাথে আড্ডা দিতে আসলাম। তো ঘুমাবে কখন? আর একটু পর ঘুমাবো। তা তোমার স্কুল কেমন চলে? ভালোই চলে ভাইয়া। তোমার কি গার্লফ্রেন্ড আছে? না, কেন? এমনি। আচ্ছা তোমার ফেসবুক আইডির নাম কি? আমি ফেসবুক চালাই না, তুমি চালাও নাকি? জান্নাত আক্তার দিলেই আপনার আইডি চলে আসছে। আমার আইডিতে আমার ছবি দেওয়া আছে। আচ্ছা, আইডি খুলে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো নি। আচ্ছা ঠিক আছে। মিহি চলে গেল। আমি দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো সকালে মিহির ডাকে। ভাইয়া ওঠো, চলো আমাদের সাথে হাঁটতে যাবে। তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে আসো তাহলে, আমি নিচে যাই। ঠিক আছে। মিহি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আঙ্কেল, মীরা, মিহি দাঁড়িয়ে আছে আমার জন্য। আমিও তাদের সাথে চলে আসলাম বাইরে। সবার সাথে কেটে গেল একটি মাস। সকালে ঘুমিয়ে আছি, এমন সব মিহি এসে ডাকতে লাগলো, ভাইয়া তুমি না গ্রামে যাবে, ওঠো না কেন? উঠতেছে, তুমি যাও। মিহি চলে গেল। নিচে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম। আসতেই আঙ্কেল বলল, মেঘ আমাদের গাড়িটা নিয়ে যেও, আর মিহিও তোমার সাথে যাবে, মিহিকে নিয়ে যেও। ঠিক আছে আঙ্কেল। আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাইরে।
মিহিকে নিয়ে গাড়িতে চলে আসলাম। গাড়ি চলতেছে তার আপন গতিতে। মিহি চিপস খাচ্ছে আর মাঝে মধ্যে আমাকেও খাইয়ে দিচ্ছে। মিহি, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু আমি একজনকে অনেক ভালোবাসি। ও তাই নাকি? আচ্ছা, আর কতক্ষণ লাগবে যাইতে? এই তো চলে এসেছি, আর 1 ঘন্টা লাগবে যাইতে। আমরা চলে আসলাম প্রিন্সিপাল স্যারের বাসায়। কলিং বেল দিতে প্রিন্সিপাল স্যার আমাকে দেখে বলল, মেঘ তুমি এসেছো? জি স্যার। আমার রেজাল্ট কার্ডটা? মেঘ তুমি এসএসসিতে A+ পেয়েছো, তোমার পাশে সবাই খুশি। এখন তো বিকাল হয়ে গেছে, আমি তোমার আব্বু আম্মু আর বোনকে বলে আসতে। আব্বুই তো এখন রেগে আছে আমার উপর। আমি দূর থেকে এক নজর দেখতে চাই আব্বুকে। আপনি ফোন দিয়ে বলেন ওদের আসতে। তোমরা ভিতরে আসো, আমি ফোন দিয়ে বলতেছি আসতে। ঠিক আছে স্যার। ভিতরে গিয়ে বসে আছি, এমন সময় কলিং বেলের আওয়াজ বাজলো। স্যার গিয়ে দরজা খুলে দিলেন। দেখি আব্বু, বোন আর আম্মু এসেছে। আব্বু হয়তো আমাকে দেখতেই পায় নাই। প্রিন্সিপাল স্যার বলল, বন্ধু তুই আমার সাথে আয়। মারিয়া তোমরা বসো নিচে, তোমার আব্বুর সাথে কিছু কথা আছে। ঠিক আছে স্যার। আব্বুকে নিয়ে উপরে চলে গেল। আমি আম্মুর পিছন থেকে জড়িয়ে ধরলাম। আম্মু বলল, মেঘ তুই এসেছিস বাবা? তুই দেখি অনেক শুকিয়ে গেছিস। আরে না আম্মু, আমি আগের থেকে 4 কেজি বেড়েছি। আম্মু আমি এখন চলে যাব, এই নাও। এইখানে 2 লক্ষ টাকা আছে, আমার ইনকামের টাকা। আবার আসবো 2 মাস পর। মারিয়া, তুই দেখি আগের থেকেও শুকিয়ে গেছিস। না ভাইয়া। ভাইয়া, এই আপুটাকে? এটা হচ্ছে আমার বসের মেয়ে, আমার সাথে এসেছে, আবার চলে যাব। ও আচ্ছা। এই নে তোর জন্য একটা ফোন, আর আম্মুর জন্য একটা ফোন এনেছি। আম্মু আব্বুকে ভালো ওষুধ আর ভালো ফল খাওয়াইও। আমি সামনের মাসে এসে আবার টাকা দিয়ে যাব। বাবা তোর এত কষ্ট করতে হবে না, আমরা ডাল ভাত খেয়ে থাকতে পারবো। তো শরীরের যত্ন নিস। ঠিক আছে আম্মু। এই আম্মুকে সালাম করে মীরাকে নিয়ে চলে আসলাম বাইরে। বোনটা অনেক শুকিয়ে গেছে মনে হয়, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠলাম। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। আমি যে বড় বাজার এরিয়ার সামনে যাব তাকে দেখে নিলাম একটা লোকের সাথে দাঁড়িয়ে আছে, হাত ধরে মনে হয় তারা বিয়ে করেছে। আমি এত কিছু না ভেবে গাড়ি চালাতে লাগলাম। মিহি, চলো কিছু খেয়ে নি। দুপুরেও তো কিছু খাও নাই। এখানে কি আছে খাবো? সামনে একটা হোটেলে আছে, ফুচকা, হালিম আর অনেক কিছু তৈরি করে। কি খাবে বলো, এনে দিই। আমার জন্য ফুচকা আর হালিম নিয়ে আসলেই চলবে, বেশি কিছু লাগবে না। ঠিক আছে, তুমি বসো, আমি আনতেছি। গাড়িটা সাইড করে রেখে ফুচকার হালিম নিয়ে আসলাম মিহির জন্য। আমার জন্য শুধু হালিম নিয়ে আসলাম। দুইজনে খাওয়া দাওয়া করে নিলাম। মিহি, আর কিছু খাবে? আর 2টা চিপস আনবে আমার জন্য, আর কিছু লাগবে না। আমি মিহির জন্য 2টা চিপস নিয়ে আসলাম। গাড়ি তুলে ড্রাইভ করতে লাগলাম। মিহি, মেলায় যাবে? আমার অনেক দিনের শখ, মেলায় যাব, নিয়ে যাবা? সামনেই মেলা আছে। আমি ড্রাইভ করে চলে আসলাম মেলায়। মিহিকে নিয়ে ভিতরে আসতে মিহি বলল, আমাকে ওই জিনিস আর পুতুলটা কিনে দেবা? আচ্ছা চলো দেখি, আর কি কি পছন্দ হয় কিনে নিও। এইগুলো হলেই হবে। ভাইয়া এগুলো প্যাক করে দেন। মিহি, আর কিছু নিবা? আম্মু আর আপুর জন্য কিছু কিনে নি। কি কিনবা কিনো। আবার গায়ে রেখে এসেছি ওই জায়গায়, এখানে চোরের অভাব নাই। হয়ে গেছে, চলো এখন। আমি মিহিকে নিয়ে চলে আসলাম গাড়িতে। ঢাকায় আসতে আসতে রাত হয়ে গেছে। রাত 10টায় বাসায় আসলাম। কলিং বেল দিতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল। কি ব্যাপার মেঘ, এত দেরি হলো কেন? একটু মেলায় গেছিলাম আর খাবার খেয়েছিলাম, তাই দেরি হয়েছে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মিহি আন্টি আর মীরাকে কি জিনিস দিতে লাগলো। আন্টি পছন্দ হয়েছে তো? পছন্দ হবে না কেন, তুমি এনেছো। আমার চয়েস তো ভালো না, তাই কারোর জন্য কিছু আনি না। ও আচ্ছা, তা মেলা কতদিন থাকবে? 3 দিন থাকবে। কেন, যাবেন নাকি? আগে তোমার আঙ্কেলকে জিজ্ঞাসা করি, তারপর দেখি কি বলে। তোমার আঙ্কেল যদি যেতে দেয় তাহলে যাব। মিহি, এটা তুই কি করে পারলি? কেন আপু, কি হয়েছে? তোর জন্য সুন্দর সুন্দর জিনিস এনেছিস, আর আমার জন্য এইগুলো? না নিলে দিয়ে দাও, আনছি, এটাই বড় অনেক। না থাক, নিতে হবে না। প্যাকেটে ফোনটা বাজতে লাগলো। আমি ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশ থেকে ডেভিড পড়লো। ভাই আজকে একটা মিশন আছে, আসতে পারবেন? কোথায় হবে মিশনটা? আমাকে লোকেশন করে জানিয়ে দিস। ঠিক আছে ভাই, আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিতেছি। আমি ফোনটা কাটতে মিহি বলল, ভাইয়া কে ফোন দিয়েছে? বন্ধু ফোন দিয়েছে। আজকে রাতে নাকি তাদের বাসায় থাকতে হবে, তাদের বাসায় কেউ নেই। ওহো আচ্ছা। রাতে চলে আসলাম মিশনের জায়গায়। এসে দেখি ডেভিড আর অনেকে এসেছে। ডেভিড, আজকে কি পাচার হবে জানিস? ভাই জানি, গ্রাম থেকে মেয়ে পাচার হবে আর কিছু অবৈধ অস্ত্র পাচার হবে। ও আচ্ছা, আমরা বসে আছি। ডেভিড, তুই তোর জায়গায় চলে যা, আমি আসতেছি, এইখানে আছি। ঠিক আছে ভাই। আমি বাইকের উপরে শুয়ে মুখে একটা সিগারেট ধোয়ালাম। প্রায় 10 মিনিট পর একটা গাড়ি আসে।
আমি তখনও বাইকের উপরে বসে আছি, গাড়িগুলো আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। ড্রাইভার হর্ন দিতেছে, তবুও আমি কিছু বলতেছি না। কিছুক্ষণ পর ড্রাইভার এসে বলল, এই কে রে, তুই আমাদের পথ আটকে বসে আছিস কেন? তোর বাপ। এই বলে দিলাম বুকে লাথি। লোকটা গিয়ে তার গাড়ি সে ধাক্কা খেলো। আমি উঠতেই আমার লোকেরা গুলি মারতে লাগলো। আমার পুরো শরীরেও মাথায় বুলেট প্রুফ জ্যাকেট পরা, তাই আমার শরীরে গুলি লাগলেও কোনো সমস্যা হবে না। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আর গুলি করতেছি। প্রায় 30 মিনিট পর মিশন শেষ হলো। মেয়েগুলো যে গাড়িতে আছে ওই গাড়ির দরজাটা খুলে দিতে দেখি সব মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ডেভিড, সবাইকে আমার ডেরায় নিয়ে যা, সবার নাম আর পরিচয় জেনে সবাইকে সবার বাড়িতে পাঠিয়ে দিস। এগুলো বলতে যে হঠাৎ চোখ পড়লো সামনের একটা মেয়ের দিকে। ভালোভাবে তাকিয়ে দেখি নীলা ম্যাম। এই ডেভিড, এই মেয়েটাকে নামিয়ে জ্ঞান ফেরাতো। ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি মেয়েটা জ্ঞান ফেরাতেছি। ডেভিড জ্ঞান ফেরাতে নীলা ম্যাম বলল, প্লিজ আমাকে মেরে ফেলবেন না, আমি আপনাদের ব্যাপারে কারোর কাছে কিছু বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। কী ব্যাপার ম্যাম, আজ এত ছটফট করছেন কেন? আমি যদি আপনাকে বারবার বলেছিলাম যে ম্যাম আমাকে মিথ্যা অপবাদ দিয়েন না, তবুও আপনি। মেঘ, তুমি? হ্যাঁ ম্যাম, আমি আজ আপনার পাচারকারীদের হাত থেকে বাঁচিয়েছি। এই ডেভিড, ওনাকে নীলছড়ি গ্রামে দিয়াই। মেঘ, তোমার সাথে কথা আছে। সরি ম্যাম, আমাকে মাফ করবেন, আমি আর চাই না কারো মিথ্যা মায়ে চড়াতে। ডেভিড, ওনাকে অজ্ঞান করে দিয়াই, আর যাতে কোনো জায়গা না চেনে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি ওনাকে দিয়ে আসতেছি। এই তোমরা সবাই বাকিদের নিয়ে আমাদের ডেরায় যাও, সবাই পরিচয় জেনে ওদের বাসায় দিয়ে আসো। ঠিক আছে। ডেভিড, আমি চলে যাই, এখন তোরা এই দিকটা সামলে নে। ভাই, ওদেরকে কি পুলিশের কাছে দিয়ে দেবো নাকি আমাদের ডেরায় নিয়ে যাব? তুই চলে যা, আমি ওদের ব্যবস্থা করতেছি। এই বলে ফোন দিলাম কমিশনার শরীফকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মেঘ, এতদিন পর আবার ফোন দিলে যে? জি স্যার, আজকে আবার মিশনে এসেছি, তাই আবার ফোন দিলাম। ও আচ্ছা, কোথায় আছো বলো, আমি এখনই আসতেছি। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি, ওই জায়গায় চলে আসেন। ঠিক আছে, আমরা আসতেছি এখনই। এই বলে ফোনটা কেটে দিলাম। শরীফ হচ্ছে এলাকার কমিশনার। সবার প্রথম ওনার সাথে কাজ করেছিলাম, উনি ছিল ওই গ্যাংয়ের লিডার। এরপরে আমাকে গ্যাংয়ের লিডার বানিয়ে দেয়। যাই হোক, আমি গাড়িতে এসে বসে আছি, কিছুক্ষণ পর শরীফ স্যার আসলো। আমাকে দেখে বলল, মেঘ, তুমি এখানে আছো, চলে যেতে? আমরা তো লোকেশন পেয়েই গেছি। না স্যার, আপনার সাথে কিছু কথা আছে, তাই আছে এখানে। ও আচ্ছা, বলো কি বলবে? স্যার, আমি আমাদের গ্রামে একটা অফিস তৈরি করব, আপনার সাহায্য লাগবে। আচ্ছা, তুমি অফিস তৈরি করো, আমি সাহায্য করব সব দিক থেকে। ধন্যবাদ স্যার। আমি কাল ব্যাংক থেকে 1 কোটি টাকা তুলব, আপনি সাথে থাকলেই হবে। ঠিক আছে, আমি তোমার সাথে আছি। কাল 10টায় আমার অফিসে চলে আইসো। আমার একটা চেনা ব্যাংক আছে, ওইখান থেকে তুলে দিবনে। ঠিক আছে স্যার। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আন্টি, আপনি এখনও জেগে আছেন? না, পানি খেতে এসেছিলাম, পরে বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম, ভাবলাম মনে হয় তুমি এসেছো, তাই আমি একটু শিওর হয়ে একটু বসলাম, তা চলে আসলে যে। সে চলে গেছে, আমি একা থেকে কী করব তাদের বাসায়? ও আচ্ছা, যাও গিয়ে ঘুমিয়ে থাকো। ঠিক আছে আন্টি। আমি যে উপরে যেতে যাব এমন সময় আন্টি বলল, মেঘ, তোমার কাপড়ের রক্ত কোথা থেকে আসলো? আমি তাকে দেখি আমার শার্টে রক্তের দাগ পড়ে আছে। আমি আন্টিকে বললাম, আন্টি, রাস্তায় আসার সময় একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে হাসপাতালে দিয়ে এসেছি, মনে হয় ওইখান থেকে লেগেছে। ও আচ্ছা, তা কিছু খাবে না নাকি? না আন্টি, এখন আর কিছু খাবো না। এই বলে চলে আসলাম রুমে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে মিহির ডাকে। এইদিকে দেখি মিহি আমাকে অনেক কেয়ার করতেছে। আমি আর কিছু বললাম না, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে আসতে আঙ্কেল বলল, মেঘ, কখন এসেছো? ফজরের সময় আসলাম। তা আঙ্কেল, কোথাও যাবেন নাকি? তুমি না বলছো টাকা তুলবে, তাই তো ব্যাংকের সাথে কথা বললাম, 2 কোটি টাকা দিতে রাজি হয়েছে তারা। আঙ্কেল, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি, আর 1 কোটি টাকা হলেই মালপত্র আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি 1 কোটি টাকার কথা বলবো না তাদের। ঠিক আছে আঙ্কেল। আমরা খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় ডেভিডের ফোন। হ্যালো ডেভিড। ভাই, মেয়েটা তো আমাকে ছাড়ছেই না, এখন কি করব? যে করে হোক মেয়েদের কাছ থেকে তুই চলে আয়। আমাকে গাছের সাথে বেঁধে রেখে আপনাকে বলতেছে আসতে। আচ্ছা, তুই ফোনটা মেয়েটার কাছে দে, আমি কথা বলতেছি। এই যাবো, এই নেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেঘ, তুমি কোথায় আছো? আগে আমার কথা শোনেন, তারপর যা বলার তা বলবেন। বলো। ছেলেটাকে ছেড়ে দাও। আমার ওপর যে মিথ্যা অপবাদ দিয়েছো, ওইটা সবার কাছে যেদিন সত্য বলতে পারবে ওই দিনই আসবো। তুমি আসো, তারপর সব সত্যি কথা বলবো সবার কাছে। ঠিক আছে, আমি আসবো কিছুদিন পর। ওই ছেলেটাকে ছেড়ে দাও। ঠিক আছে। এই ফোনটা রেখে দিলাম। ফোন রেখে বসে আছি। আঙ্কেল বলল, মেঘ, কাকে ছেড়ে দেওয়ার কথা বলতেছো? ওই একটা ছেলেকে পিটাইতেছে। বন্ধুরা আমাকে যেতে বলেছে, আমি বলছি ছেড়ে দিতে। ও আচ্ছা।
আমি চলে আসলাম আমার রুমে, রেডি হয়ে নিচে চলে আসলাম। আঙ্কেল চলেন। চলো যাই তাহলে। আমরা বেরিয়ে পড়লাম ব্যাংকের উদ্দেশ্যে। 15 মিনিটের মধ্যে চলে আসলাম ব্যাংকে। সব কিছু ঠিকঠাক করে টাকাগুলো নিয়ে চলে আসলাম বাসায়। আঙ্কেলকে নামিয়ে চলে আসলাম শরীফ স্যারদের অফিসে। স্যার আসতে পারি? আসো। আমি তোমাকে ফোন দিয়ে বলতাম একটু দেরিতেই আসতে, তুমি ঠিক সময়ে এসেছো। চলো এখন আমরা যাই। চলেন। আমরা চলে আসলাম ব্যাংকের। মোট 3 কোটি টাকা তুললাম ব্যাংক থেকে। স্যার বলল, মেঘ এত টাকা তুলছো? এর থেকে তো ভালো ছিল তোমাকে যে গ্যাং এর টাকা দেওয়া হয় প্রতি মাসে 2 কোটি টাকা করে, ওইখান থেকেই তো নিতে পারতা। স্যার নিতে পারতাম, ওই টাকা হচ্ছে গরিবদের, আমার জন্য শুধু মাসিক বেতনটাই রাখি। ও আচ্ছা। স্যার। চলো তোমাকে নামিয়ে দিয়ে তারপর আমি বাসায় যাব। না স্যার, আপনি চলে যান, আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো সেরে তারপর যাব। ও আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম সিমেন্ট, রড আর ভালো টিন কিনতে। ভাই সব থেকে ভালো রড, সিমেন্ট আর টিন দেবেন অফিস তৈরি করার জন্য। স্যার আপনি কোনটা নেবেন ওইটা বলেন, আপনি একটু টিন আর রডটা দেখে নিন। আমি সব কিছু দেখে নিলাম। 500 বস্তা সিমেন্ট রড, 1000 টন ভালো টিন নিয়ে নিলাম। কাল সকালে গাড়ি যায় নীলছড়ি গ্রামে পৌঁছে যায়, আমি ওইখানে থাকবো। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক সময় পাঠিয়ে দেব। ঠিক আছে, এই নেন টাকা, আর অনেক কিছু নিব। অ্যাডভান্স 2 লক্ষ টাকা দিয়ে গেলাম। ঠিক আছে স্যার। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল আর বলল, মেঘ কোথায় ছিলে সারাদিন? এই তো কাজ করছিলাম একটু, তাই বাসায় আসা হয় নাই। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় আঙ্কেল এসে বলল, মেঘ তুই কি আজ বাসা চলে যাবে? আঙ্কেল, কখন যে 5টি বছর কেটে গেছে খেয়ালই নেই। কখন যে সময় চলে যায় কোথায় গিয়ে কেউ বুঝতেই পারে না। তোমার সাথে কিছু কথা ছিল। আঙ্কেল বলেন। আমি চাচ্ছিলাম কি মিহির সাথে তোমার বিয়ে দিয়ে দিব। মিহি তোমাকে খুব পছন্দ করে। কিন্তু আঙ্কেল, আমি তো আর আমার আব্বু আম্মুর অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। তুমি যদি বলো আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলি। আমার উপর থেকে তো মিথ্যা হবার যায় নাই। যদি মিহি এসব জানেন তাহলে তো আমায় খারাপ মনে করবে। আমি সব জানি আব্বু, আমাকে সব বলেছে। পিছনে তাকিয়ে দিকে মিহি দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, জানো তো ভালোই হলো। আমি আজ বাসায় চলে যাব 1 মাসের জন্য। আব্বু আমিও যেতে চাই, তুমি প্লিজ মানা করো না। মেঘ তুমি যদি নিয়ে যেতে চাও আমি মানা করব না। আচ্ছা যাও, গিয়ে রেডি হয়ে থাকো, একটু পর বের হবো। মেঘ তোমার জন্য আমার তরফ থেকে একটা উপহার দেবো আজ। কি উপহার আঙ্কেল? বাইরে চলো, তারপর দেখতে পাবে। আমাকে নিয়ে চলে আসলো গ্যারেজে। একটা গাড়ি দেখিয়ে বলল, মেঘ এটা তোমার আর মিহির জন্য কিনেছি। এসব কেনার কি দরকার ছিল? দরকার আছে বলেই তো কিনেছি। আচ্ছা আঙ্কেল, আমি রেডি হয়নি, বিকাল তো হয়ে এসেছে। যাও তাহলে, বেলা থাকতে থাকতে রওনা দাও, যাতে বেশি রাত না হয় ওইখানে যেতে। আঙ্কেল। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। মিহিকে নিয়ে যে বাইরে হতে যাবো এমন সময় মীরা এসে বলল, মেঘ তুমি কোথায় যাচ্ছ? বাসায় চলে যাচ্ছি। কেন? আমিও যাব তোমার সাথে। তুই গিয়ে কি করবি? মিহি যাচ্ছে তো, তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেঘ যাও, সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে অনেক রাত হবে। ঠিক আছে আঙ্কেল। আমি চলে আসলাম গাড়িতে। নতুন গাড়ি চালাবো, মজাই আলাদা। গাড়িটা বের করে মিহিকে নিয়ে মেন সড়কে উঠলাম। যেতে আরও 2 ঘন্টা লাগবে। মিহি বলতেছে, মেঘ আমাকে কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হবার কি আছে, তুমি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, আর আমার চয়েসে তুমি আছো। তাই নাকি? তা আর এইসব বলে আর কয়টা মেয়েকে পটাইছো? কোনো মেয়েকেই তো পটাই নাই তো, কেন কি হয়েছে? গল্প লিখতেছো আর কত বছর হলো? 5 বছর। আমি গল্প লিখি, তুমি জানো কি করে? তোমার আইডির সাথে আমার আইডি অ্যাড আছে, তোমার সাথে কথাও বলেছে অনেকবার। ও আচ্ছা, তাই তো বলে মেয়েটাকে চেনা চেনা লাগে। আমাকে কবে বিয়ে করবে? সময় হোক, তারপর বিয়ে করে নিব। ঠিক আছে, আমি সময়ের জন্য অপেক্ষায় থাকলাম। আমরা চলে আসলাম গ্রামে। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি মারিয়ার ফোন। ভাইয়া বাসায় কবে আসবে? আব্বু বলতেছে তোমাকে আসতে। আমি মারিয়ার কথায় চমকে উঠলাম, কারণ এই 6টি বছরে আজ আব্বু আমার কথা বলতেছে। মারিয়া, আমরা আসতেছি, তোর ভাবিও সাথে আছে। ভাইয়া তুমি বিয়ে করে ফেললে, তাও আমাদের না জানিয়ে? আর বোকা মেয়ে এখনো বিয়ে করি নাই, তবে ভবিষ্যতে হবে। ও আচ্ছা, এটা বলতে পারো। কতক্ষণ লাগবে আসতে? দেখ, দরজা খুলে দেখ, দাঁড়িয়ে আছি। আমি ফোনটা কেটে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় মারিয়া দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আব্বু ভাইয়া এসেছে, ভাই ভেতরে চলো। মারিয়া, তুই মিহিকে নিয়ে যা, আমি গাড়ি থেকে জিনিসগুলো নামিয়ে আনি। ভাবি ভিতরে চলেন।
মারিয়া চলে গেল। আমি গাড়ি থেকে ব্যাগ আর ফলগুলো নিয়ে চলে আসলাম ভিতরে। আমাকে দেখে আব্বু আমার দিকে তাকিয়ে আছে। আমি আব্বুর কাছে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আব্বু কেমন আছো? ভালো আছি মেঘ, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আব্বুর চোখে পানি দেখে বললাম, আরে আব্বু কান্না করতেছো কেন? আমি তো আবার ফিরে এসেছি। তোকে আমি অকারণে বাইরে থেকে বের করে দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দে। আরে আব্বু তুমি মাপ চাইতেছো কেন? আমি মাপ চাইবো তোমার কাছে। আম্মু, মারিয়া এইদিকে আয়। ভাইয়া কি হয়েছে? এই নে, এইখানে ফল আছে আর বিরিয়ানি আছে, সবার জন্য এনেছি। আব্বুকে খাবার দিয়ে আমি ফ্রেশ হয়ে আসি। তুই ফ্রেশ হয়ে আয়, আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে আব্বু। মারিয়া মিহিকে তোর রুমে নিয়ে যা। মিহি এই নাও তোমার লাগেজ। আমি চলে আসলাম আমার রুমে। রুমটা সেই আগের মতোই আছে। আম্মু মনে হয় প্রতিদিনই ঘরটা গুছিয়ে রাখে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম, নিচে এসে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে আব্বুর পাশে বসে পড়লাম। আব্বু বলল, মেঘ তুই যে আসবি আমাদের বলতে পারতি। আব্বু আমি তো প্রতি মাসেই আসি, আম্মুকে টাকা দিয়ে যায় আর তোমাকে এক নজর দেখে যায়। এই জন্যই তো বলি আমি বাসায় বসে, এত টাকা কোত্থেকে আসে? আচ্ছা আব্বু খেয়ে নাও, তারপর কথা বলবো। সবাই চলে আসো, খাবার বেড়েছি। আমার খাওয়া শুরু করলাম। মিহি বসে আছে দেখে আম্মু বলল, কি হলো মিহিমা, খাচ্ছ না কেন? আমি নিজের হাতে কখনো খাই নাই, আম্মুই সবসময় খাইয়ে দিত। ও আচ্ছা, আমার কাছে আসো, আমি খাইয়ে দেই। আম্মু মিহিকে খাইয়ে দিতে লাগলো। আমরা সবাই খাওয়া দাওয়া করে বসে আছি। আব্বু আমাদের কতটুকু জমি আছে? 7 কানির মতো আছে। কেন? আমাদের জমিতে একটা গোডাউন বানাবো আর 10 কানি জায়গা কিনেছি, ওইখানে অফিস তৈরি করব। কাল থেকে কাজ শুরু হবে। ও আচ্ছা, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে থাক। আমি চলে আসলাম আমার রুমে এসে শুয়ে আছি। এমন সময় মিহি আসলো আর বলল, আমি কোথায় ঘুমাবো? তুমি মারিয়ার সাথে ঘুমাও, সকালে না হয় আমার কাছে চলে আসো। আচ্ছা ঠিক আছে। মিহি চলে গেল। আমি শুয়ে শুয়ে গান শুনতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙলো। আমি তাকিয়ে দেখি গাড়ির ড্রাইভারের নাম্বার। হ্যালো ড্রাইভার, কোথায় আছেন? 325 নাম্বার বাসার সামনে আছি, আপনি আসেন। ওয়েট, আমি আসতেছি। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে। এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভার, এইখানে রাখবেন সিমেন্টগুলো, আর ওই যে ওইখানে রাখবেন। আর রডগুলো কোথায় রাখা যায়? ভাই আপনার বাসার পেছনে তো মনে হয় জায়গা আছে, ওইখানে রাখা যাবে নাকি? ও হ্যাঁ, ভালো কথা বলেছেন, বাড়ির পিছনে রেখে দেন। সব নামিয়ে বসে আছে। ভাইয়া আপনার সকাল নাস্তাটা করে যান। না ভাইয়া, আরও অনেক কাজ আছে। ডাককে যে আবার নতুন করে মাল বের অন্যখানে যেতে হবে। এই নেন গাড়ি ভাড়া, এই নেন 10,000 টাকা। এটা এতক্ষণে কষ্ট করেছেন আপনার এই টাকা। ধন্যবাদ। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি মিহি বসে আছে। মিহি, কখন উঠেছো? এই তো এখন। তুমি কোথায় গিয়েছিলে? বাইরে গেছিলাম, মালপত্র এসেছে, সেগুলো নামালাম। সকালে খাবার রেখে অফিসের কাজের জন্য লোক বের করে কাজে লাগিয়ে দিলাম। কেটে গেল আরও 1টি বছর। এখন আমার অফিস ভালোই চলছে। আজ মীরা আপুর বিয়ে। মেঘ একটু শুনে যাবে? আবু বলো। আমিও তো তোমাকে ভালোবাসতাম, কিন্তু আমার বোনের জন্য তোমাকে আপন করে পেতে পারলাম না। আমি যাচ্ছি, আমার বোনটাকে সুখে রাখো। আপু। মীরা আপুকে নিয়ে চলে গেল। আমরা সবাই বসে আছি। আঙ্কেল বলল, তা বিআই সাহেব, এবার মেঘ আর মিহির বিয়েটা সেরে ফেললে ভালো হতো না? কবে বিয়ের ডেট ঠিক করা যায়? আঙ্কেল, আব্বু, আমার কিছু কথা ছিল। বল। আব্বু, আমি আরও 15 দিন পর বিয়ে করতে চাই। আমার একটা কাজ আছে, ওই কাজটা শেষ করে বিয়ে করব। তোর আর কি কাজ আছে? সব কাজ তো করে ফেলেছিস। একটা সিক্রেট কাজ আছে, ওইটা কাউকে বলা যাবে না। ও আচ্ছা, তা বিআই সাহেব কি বলেন, ওদের বিয়ের ডেট কবে ঠিক করবেন? ওরা যখন চাইতেছে আরো 15 দিন পর ওদের বিয়েটা হোক। সামনের মাসে 8 তারিখ তোমাদের বিয়ে। খুশি তো? খুব খুশি। আমি মিহির দিকে তাকিয়ে দেখি মিহি মুখটা কালো করে বসে আছে। আমি চোখে ইশারা করে বললাম উপরে যাইতে। আমি চলে আসলাম উপরে। এসে দেখি মিহি বসে আছে। কি হয়েছে মিহি? কিছু না, যাও এখান থেকে। এমন করতেছো কেন? এতদিন ওয়েট করতে পারছো, আজ কেন পারবে না? এমনি পারবো না। তুমি যদি 4 তারিখে আমাকে না বিয়ে করো তাহলে খবর আছে। তোমায় কথা দিলাম 8 তারিখে তোমাকে বিয়ে করবই। যাও এখন গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে উঠে দেখি মিহি আমার বুকে শুয়ে আছে। আমি মিহিকে ভালোভাবে শুইয়ে দিলাম। মিহি কথাটা আমার বুকের মাঝে রেখে তার কপালে একটু চুমু দিলাম। মিহি বলল, এইভাবে সারা জীবন আদর করে রাখবে তো? রাখবো না কেন, অবশ্যই রাখবো। তুমি কখন এসেছো? একটু আগে এসেছি, এখন ঘুমাও। আমি মিহিকে ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিহি এখনও ঘুমাচ্ছে। দরজার দিকে তাকিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে ফোনে ছবি তুলতেছে। আমি যে উঠে গেছি খেয়ালই করেনি মনে হয়। কিরে মারিয়া,
ছবি তুলে কি করবি? ভাইয়া তুমি উঠে গেছো? তুই নিচে যা, এখনই আসতেছি। মারিয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি এখনও ঘুমাচ্ছে। তাই আর না দেখে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই বসে গল্প করছে। আমিও গিয়ে বসে পড়লাম। আম্মু আব্বু মারিয়ার জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো ছেলে, একটা ভালো চাকরি করে। আমাদের ভালো হলে তো চলবে না, মারিয়া তার সঙ্গে কথা বলুক, দেখা যাক কি হয়, তারপর না হয় বিয়ের কথা বলা যাবে। ঠিক আছে আব্বু, আমি সেটার সাথে আজকে দেখা করিয়ে দিব বিকেলে। সবার সাথে কথা বলতেছে এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ডেভিড ফোন করেছে। হ্যালো ডেভিড। ভাই এই মাসে 2টা মিশন হবে, আজকে রাতে একটা হবে আর 2 তারিখ রাতে একটা হবে। ও আচ্ছা, ঠিক আছে, কোথায় আসতে হবে লোকেশনটা পাঠিয়ে দিস, আমি চলে যাবো নি। ঠিক আছে ভাই, আমি পাঠিয়ে দিতেছি এখনই। ঠিক আছে। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে বসে আছি এমন সময় আমার ফোনে একটা মেসেজ আসলো। আব্বু আমার একটা কাজ আছে, আজকে আসতে আসতে অনেক রাত হবে। ও আচ্ছা, তা কখন যাবি? রাতে যাব। সবাই খাবার খেয়ে বসে আড্ডা দিচ্ছে এমন সময় মিহি আসলো আর বলল, তোমরা সবাই আড্ডা দিতেছো আর আমাকে ডাক দাও নাই কেন? তুমি ঘুমাইতেছিলে তাই ডাক দেই নাই। আম্মু আমাকে খাবার খাইয়ে দাও, খুব ক্ষুধা লাগছে। তুই খাবার খেয়ে নে, আর খাইয়ে দিতে পারবো না। আমি এখন খাবার হাতে খেতে পারি, কারো খাইয়ে দিতে হবে না। এই বলে মিহি খাবার নিয়ে খেতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে আসলো। আমি খাবার খেয়ে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে আমার অপেক্ষায়। আমিও রেডি হয়ে সবাইকে নিয়ে চলে আসলাম মিশনে। ডেভিড আমার বোনকে কেমন লেগেছে রে? ভাইয়া ভালোই তো, কিন্তু আমাকে কি পছন্দ করবে সেটা পরে দেখা যাবে। যদি পছন্দ হয় বল, 2-3 দিনের ভিতরে বিয়ে করিয়ে দেবো, তোদের বেশি দেরি করবো না। ভাইয়া এইসব কথা ছাড়েন, ওই দেখেন গাড়ি আসতেছে। আমরা সব লুকিয়ে পড়লাম। গত রাত অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আমি স্নাইপার দিয়ে গাড়ির লাইটগুলোতে আগে গুলি করলাম যাতে লাইটগুলো নষ্ট হয়ে যায়। রাত প্রায় 3টা বেজে গেছে, এখনও মিশন চলতেছে। আজ মনে হয় এটাই বড় মিশন হবে আমাদের এই 6 বছরে। 3:30টায় মিশন কমপ্লিট হলো। আমি ফোন দিলাম শরীফ স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মেঘ। স্যার আমি একটা লোকেশন পাঠিয়ে দিয়েছি, আপনি চলে আসেন এখন। আমার শরীরটা ভালো না, আমার টিমকে পাঠিয়ে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আমি ফোনটা কেটে দিলাম। একটু পর পুলিশের ফোর্স আসলো। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু তুমি এখনো জেগে আছো? তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই কখন আসবি? যাও এখন গিয়ে ঘুমিয়ে যাও। কিছু খেয়ে যা, তারপর গিয়ে ঘুমা। না আম্মু, কিছু খাবো না, আমি এখন ঘুমাবো। আর বলবে না কাউকে, কেউ যেন না আমাকে ডাকে। আচ্ছা ঠিক আছে, বলবো নি। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকালে 11টায়। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বসে আছি এমন সময় মারিয়া বলল, ভাইয়া ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, তুমি চাইলে কথা বলতে পারো। আচ্ছা ঠিক আছে আম্মু, মারিয়ার বিয়েটা কাল দিয়ে দিব। কোনো অনুষ্ঠান না করে বিয়ে দিয়ে দিবি? আব্বু, মারিয়া যদি চাই পরে না হয় একটা অনুষ্ঠান করবো নি। তাহলে ঠিক আছে, ওদের পরিবারকে বলে দিই আজ বিয়েটা দিয়ে দিই। ডেভিডকে ফোন দিলাম। হ্যালো ডেভিড। ভাই বলেন। তোমার আব্বু আম্মুকে নিয়ে চলে আসো এখানে, আজকে সন্ধ্যায় তোমাদের বিয়ে। ঠিক আছে ভাই, আমরা বিকালে আসবো। ঠিক আছে। রাতে ডেভিড আসতেই কাজী ডেকে বিয়ে করিয়ে দেওয়া হলো। ওরা চলে গেল, আমরা বসে আছি। কেটে গেল আরও কয়েকটা দিন। আজ 2 তারিখ, আজকে রাতে আবার মিশন আছে। রাতে মিশন শেষ করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম দুপুরে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি এমন সময় আব্বু এসে বলল, মেঘ কাল তোদের বিয়ে দিয়ে দিব, আমি আর দেরি করতে চাই না। মিউ বলতে আছে কাল বিয়ে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ইচ্ছে। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি মিহি বসে আছে। আমি মিহির কাছে যেতেই মিহি বলল, কি হয়েছে, এইভাবে কি দেখতেছো? আজকে কি আদর করে একটু চান্স পাবো? একদম না, বিয়ের আগে কোনো আদর নয়। আমি মিহিকে খাটে শুইয়ে দিলাম। মিহি বলল, প্লিজ মেঘ, এখন কিছু করো না, আমার চলতেছে, কাল ডেট শেষ, আজকে না হয় ছেড়ে দাও। আমি মিহির ঠোঁট জোর আমার দখলে করে নিলাম। প্রায় 30 মিনিট পর মিহিকে ছেড়ে দিলাম। মিহি বলল, এমনভাবে চুমু দিলে তো আমি একদিনেই মরে যাব। একদম চুপ, এসব কথা আর কখনো বলবো না। দেখতে দেখতে আজকে রাতটা কেটে গেল। রাতে মিহিকে নিয়ে ঘুমিয়ে আছি। হঠাৎ মিহি আমার ঠোঁট জোড়া কামড়ে ধরলো। মিহির কামড়ে ঘুমটা ভেঙে গেল। আমি মিহির ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। কতক্ষণ ছিলাম এইভাবে খেয়াল নেই। সকালে মারিয়ার ডাকে ঘুম ভাঙলো। আমি উঠে ফ্রেশ হয়ে মিহিকে ডাকতে লাগলাম, এই মিহি ওঠো। মিহি উঠে ফ্রেশ হয়ে নিল। আমরা 2 জন চলে আসলাম নিচে। নিচে এসে দেখি সবাই বসে আছে আমাদের অপেক্ষায়। খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতে লাগলাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। কাজী এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। আর চলে আসলাম ছাদে।
মীরার বর আর ডেভিড আসলো আমাদের সাথে। ভাই ভাবি তো খুব ভালো, এই নেন, এটা রাখেন, লাগতে পারে। তোর শালা, আমি কি করবো এটা দিয়ে? লাগবে। আমরা কথা বলতেছি এমন সময় আব্বু এসে বলল, কি রে মেঘ, কয়টা বাজে? আম্মু 2টা বাজে, তুমি যাও, আমি একটু পর আসতেছি। তোর একটু পর যাওয়া লাগবে না, এখন যা তো তুই। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে, এসে দেখি মীরা আর মারিয়া দাঁড়িয়ে আছে। কি আপু তোমরা এখানে? ভাইয়া আমাদের বকশিসটা দিয়ে ভিতরে ঢোকো। তোদের কিসের টাকা দিব? তোরা কি করেছিস? বাসর ঘরটা তো এত সুন্দর করে সাজিয়ে দিলাম তুই বাসর করার জন্য, এটা টাকা দিবে কে? আমি টাকা দিয়ে ভিতরে চলে আসলাম, দরজায় লাগাতে মিহি নড়ে চড়ে বসলো। আমি মিহির কাছে আসতে মিহি নিচে নেমে আমার পায়ে ধরে সালাম করলো। আমি মিহিকে উঠিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। মিহি গিয়ে খাটের ওপর বসলো, আমিও খাটের ওপর বসে মিহির পাওনা টাকা দিয়ে দিলাম। মিহি, তোমার অজু আছে? আছে। চলো নামাজ পড়ে নিই, আমার নতুন জীবন শুরু করি। চলো। আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। নফল নামাজ পড়ে মিহি খাটের উপর গিয়ে বসে পড়লো। আমি মিহির কাছে গিয়ে তার ঘুমটা খুলে ফেলে দিয়ে বললাম, মাশাল্লাহ। এই বলে মিহিকে জড়িয়ে ধরলাম। মিহি বলল, এই আমার ডুয়েট বেবি চাই। ডুয়েট বেবি নিতে গেলে অনেক কষ্ট করতে হয়, কষ্ট করতে পারবে তো? পারবো। তাহলে মিশন শুরু করে দিই আজ থেকে। তোমাকে মানা করছে কে? আমি মিহির ঠোঁট জোর আমার দখলে করে নিলাম। আস্তে আস্তে মিহির সারা শরীরে চুমু দিচ্ছি, আর মিহি কেঁপে কেঁপে উঠতেছে। গাইস, আর বলবো না, আজ গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটি কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আপনারা আমাদের কীরকম গল্প চান সেটাও জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ ধরে আমাদের গল্পটা শুনেছেন। আপনাদের ভালোবাসা পেলেই আমাদের চ্যানেলটা আগামীতে অনেক বড় হবে। যদি গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।